কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে নিজের লাইফের একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চলেছেন পূর্ণিমাদি। পূর্ণিমাদি আজকে আমাদের সাথে এই ঘোষলি কল রেকর্ডিংয়ে ছিলেন। আজকের ঘটনাটা যতটা ভয়ঙ্কর তেমনই ইন্টারেস্টিং, ইভেন তেমনই ইনফরমেটিভ একটা ঘটনা। আশা করছি আজকের এই ঘটনাটা শেষ অবধি শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, সচেতন হতে পারবেন এবং হ্যাঁ, ডেফিনেটলি ভয়ের একটা হিমেল শীতল স্রোত আপনার মধ্যে দিয়ে বয়ে যাবে। কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান। এবং আপনি যদি কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করে দিন। আপনারাও যদি কিউরিও ফাইটের এরকম একটা ঘটনা শেয়ার করতে চান তাহলে ডেফিনেটলি আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। আমাকে যোগাযোগ করতে পারেন ইমেল করে, ইনস্টাগ্রামে, অথবা আমার নিজের ফোন নম্বরও দেওয়া রয়েছে। ইভেন যদি কোনো স্পিরিচুয়াল হেল্পও লাগে সেটার জন্যও আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পূর্ণিমাদি। হ্যাঁ বলো, কেমন আছো? এই চলে যাচ্ছে মায়ের কৃপায়। তোমাদের খবর কি? আছি, ভালো আছি। বিষয়টা হচ্ছে, তোমার সাথে আমরা লাস্ট একটা পডকাস্ট করেছিলাম কৌশবের আড্ডাতে। সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, সেই জায়গাটা এটাই, তুমি যখন বেরিয়ে যাচ্ছিলে স্টুডিও থেকে, যাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলেছিলাম। সেটা হচ্ছে যে তোমরা থাকছো না, ঠিক আছে, গুয়াহাটি যাচ্ছ এবং গুয়াহাটিতে এমন কিছু একটা ডিল করতে যাচ্ছ যেটা খুব একটা স্বাভাবিক নয়। ইভেন আমি যেটার আভাস পেয়েছি সেই আভাসটা এটাই যে ওখানে মারাত্মক কিছু একটা ঘটেছে, আর যেটা ঘটেছে সচরাচর ওরকম টাইপের জিনিসপত্র শুনতে পাওয়া বা দেখতে পাওয়া যায় না। তুমি আমাকে কিছু ফটোস এবং কিছু ভিডিওসও দেখিয়েছিলে সেই ঘটনাটা রিলেটেড। আর আজকে যখন কথা হচ্ছিল তুমি জানালে যে ঘটনাটা একটা পরিণতি পেয়েছে। তাই জন্য আমি জানতে চাই পূর্ণিমাদি, গুয়াহাটিতে কি হয়েছিল। এবং তুমি বললে যে মা কামাখ্যার যে ব্যাপারটা, সেটাও এখানে কোনো না কোনো ভাবে কানেক্টেড, হয়তো খুব লেজিড বড় ভাবেই কানেক্টেড। আমি এই পুরো জিনিসটা আজকে জানতে চাই এবং কিউরিও ফাইটে যারা শ্রোতা রয়েছেন, আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছেন, তাদের সাথে শেয়ার করতে চাই। কি হয়েছিল পূর্ণিমাদি, একটু শুরু থেকে শুরু করো, কি হয়েছিল? যদি শুরু থেকে শুরু করতে বলো তাহলে হ্যাঁ স্বাভাবিক, আমি যদি শ্রোতা বন্ধুদের জানাই তাহলে আমাকে শুরু থেকে শুরু করতে হবে। এবং এটা তুমি ঠিক বললে যে আমি পডকাস্ট ছেড়ে বেরোবার সময় বলেছিলাম যে আমি থাকছি না, একটা কেস আছে, কিন্তু কেসটার সূত্রপাত কলকাতাতে, কিন্তু ওটা কামাখ্যা পর্যন্ত, মানে আসাম গুয়াহাটি পর্যন্ত এটা যায় কিন্তু, ঠিক আছে। তো আমাদের শ্যুটটা হয়েছিল অম্বুবাসীর ওই সময়টা, মানে তুমি আই থিংক ওই সময় কামাখ্যাতেই গেছিলে একবার। হ্যাঁ, আমি অম্বুবাসীতে কামাখ্যাতে ছিলাম। হ্যাঁ। তো এখানে ঘটনা হচ্ছে, আমাদের কাছে যে সমস্ত পজেস কেস যদি আমি বলি, বা এন্টিটি নির্ভর, ব্ল্যাক ম্যাজিক নির্ভর, মানে কালো দিক যেটা তন্ত্রের, ঠিক আছে, এই দিকগুলো নিয়ে যদি আমি বলি তো মানে প্রচুর ক্লায়েন্ট আসে, প্রচুর এতদিনে ছক বিচার করা হয়েছে এবং আমি যত না করেছি, মানে প্রেডিকশন আমার হাজব্যান্ড এর থেকে বেশি করেছে, ঠিক আছে। আমি তন্ত্রের দিকগুলো দেখি যেগুলো, কিন্তু প্রেডিকশন আমার থেকেও বেশি ও করেছে এবং ওর অভিজ্ঞতা অনেক 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 বেশি প্রেডিকশনের দিকটাতে, তাই তো। কিন্তু আমার প্রেডিকশন আই থিংক তুমি লাস্ট কিছু বছর, মানে 5-6 বছর স্টার্ট করেছো, রাইট? কিন্তু ওর যদি তুমি বলো, আজ প্রায় 12 থেকে 15 বছর হয়ে গেল ও প্রেডিকশন করছে। সেটা ডিরেক্টলি বাই প্রফেশন বলো বা ইনডাইরেক্টলি বলো, প্রেডিকশন করছে। এবং প্রেডিকশন করতে করতে কি হয় বলো তো, কাটা ছেঁড়া পোস্টমর্টম টাইপের ব্যাপারটা হয়ে যায়। সেখান থেকে করতে করতেও অনেক কিছু শেখা যায়। তো একটা কেস আমাদের কলকাতার
ইয়েতে তোমার বাগুইহাটিতে থাকতেন ভদ্রলোক, ভদ্রমহিলা, এবং তার একটি মেয়েটির বয়স ধরে রাখো 24 to 26 এরকম, 24 থেকে 26। মানে যদিও তার, আমি বলবো না যে খুব বিয়ের বয়স হয়েছে, কিন্তু একটা হয় না, একটা বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু করে, তো তার মা বাবাও বিয়ের জন্য তোড়জোড় শুরু করছিল, এবং মেয়েটির ছক বিচার করতে দিয়েছিল, মানে ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এই সমস্ত দিয়ে। প্রথমে কিন্তু আমাদেরকে কিছু জানায়নি তারা যে তার মেয়ের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে বা তার মেয়ে মানে যেগুলো হয় আর কি পজেস কেস, এইসব আমাদেরকে বলেনি। আমাকে ফোন করে বললো, হ্যালো পূর্ণিমা ম্যাডাম বলছেন? আমি বললাম হ্যাঁ। না, আপনার সাথে আমার একদিন দেখা করার আছে, আমি ফোনে কথা বলতে চাই না, দেখা করার আছে, কিন্তু তার আগে আপনি কি কোষ্ঠী করেন, এরম প্রশ্নটা এসেছিল। আমি বললাম হ্যাঁ, কোষ্ঠী, ডিটেল কোষ্ঠী করার অত সময় হয় না, বাট হ্যাঁ প্রেডিকশন করি। তা বলে আমার মেয়ের ডেট অফ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিচ্ছি, একটু ওর বিয়ের যোগটা দেখবেন, এখন কি বিয়ের যোগ আদৌ চলছে, কারণ বিয়ের সম্বন্ধ এসেও মানে কোনো কারণ ছাড়াই ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এবং মেয়েটি কাউকে ভালো টালো বাসে না, আজকালকার মেয়ে হলেও সেই রকম ডিপলি রিলেশন কারোর সাথে নেই। তো বলে একটু দেখবেন যে ওর বিয়ের সময় আদৌ চলছে কিনা, কারণ তাহলে আমরা সম্বন্ধ দেখবো, নয়তো বন্ধ করে দেবো। খুবই নমিনাল একটা ব্যাপার, তাই না? ছকটক করে দেখা হলো যে কি দোষ আছে যে মেয়েটার বিয়ে এরকম মানে সম্বন্ধ এসে ঘুরে যাচ্ছে, কোনো কারণ নেই, আর্থিক অবস্থাও ভালো ভদ্রমহিলার, ভদ্রলোকের, এবং মেয়ে দেখতে শুনতেও যে খারাপ তাও না, মেয়ে দেখতে শুনতে ভালো, তাহলে তো কোনো কারণ নেই না। শিক্ষিত, অ্যাডভোকেট, মানে ল পড়েছে, ঠিক আছে। তো এবার আমরা যখন বিচার করি, দেখো মানুষ মাত্রই দোষ ত্রুটি মিলিয়ে মানুষ, তো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দোষ বেরোবে, ঠিক কিনা? মাঙ্গলিক, কালসর্প, ছন্নছাড়া, বিষ যোগ, গ্রহণ দোষ, তোমার পারফেক্ট কেউই হয় না, কেউ না। আরে স্বয়ং শ্রীকৃষ্ণের কালসর্প ছিল, কি বলছো? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের কালসর্প দোষ ছিল, ময়ূরের পালক তিনি সেই কারণে রাখতেন। আচ্ছা, এই যে এখানে একটা ইনপুট দিয়ে দিলাম, আমার মানে কল রেকর্ডিং বলো বা পডকাস্ট, মাঝখানে কিছু থাকবে ইন্টারেস্টিং ব্যাপার। তো এটা হয়ে গেল। এবার তো কেউ যখন পারফেক্ট হয় না, ওই মেয়েটিও পারফেক্ট নয়, কিন্তু তার মায়ের যে প্রশ্ন ছিল বিবাহের কেন এরকম হচ্ছে বা আদৌ বিয়ের যোগ চলছে কিনা, মানে 7th হাউস, তাই তো, যেটা আমাদের প্রেম, লগ্ন থেকে 7th হাউস যেটা, সেটা ডিপেন্ড করে। তো তুমি D9-এও দেখতে পাবে ওটা, মানে নবাংশ ছকেও সেটা দেখা যায়। এবং আমরা তখন 7th হাউসটাকে ভালো করে স্টাডি করেছি যে কি প্রবলেম, বাট দেখলাম না, মেয়ের তো সত্যি বিয়ের যোগ চলছে, এবং আগামী, মানে তুমি যদি সেই হিসাবে দেখো তাহলে আমি বাংলা মাস বলবো, এই শ্রাবণ মাসের মধ্যেই ওর বিয়ের তীব্র যোগ চলছে, ঠিক আছে। মানে যদি শ্রাবণ মাসে হয় ভালো, না হলে সেই 2029-এ হবে, এরম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, এরম যোগ আছে। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার, মেয়েটার স্ট্রং কোনো দোষ ছিল না। মানে যদি বলি যে আমি যে বললাম শ্রীকৃষ্ণেরও কালসর্প ছিল, বাট মেয়েটার কিন্তু না তো মাঙ্গলিক, না তো কালসর্প, না তো বীজ যোগ, না তো গ্রহণ দোষ, নাথিং, কিচ্ছু যোগ ছিল না। সব থেকে বড় কথা, মেয়েটার একটা খুব ভালো যোগ ছিল, যাকে বলে গুরু সৌরী যোগ। সেটা কি হয়? গুরু সৌরী যোগের ফলে রাজযোগের সৃষ্টি হয়, মানে বিশাল ধন প্রাপ্তির যোগ থাকে, আর্থিক উন্নতি, গুরু সৌরীর যোগ থাকে। তো সেটা দেখে তো আমরা ভাবলাম যে এই যোগটা কার্যকর হবে মেয়েটার যখন সে 32 এজে যাবে, 32 বছর বয়সে যখন যাবে, তখন এই যোগটা কার্যকর হবে ওর। কিন্তু মেয়েটা, আমি তখন ওনাকে, মাকে ফোন করে সমস্ত কিছু বললাম যে দেখুন, আপনার মেয়ের বিয়ের জায়গায় কিন্তু কোনো প্রবলেম শো করছে না, ঠিক আছে। মেয়ের সেরকম কোনো স্ট্রং, সব থেকে আনন্দের বিষয় আপনাদের জন্য যে মেয়ের স্ট্রং কোনো দোষ নেই, ছন্ন ছাড়া, কাল সর্প, যেগুলো আমাদের জীবনকে মানে বলে তেহেস নেহেস করে দেয়, সেই যোগগুলো নেই। আপনার মেয়ে খুব ভালো সময় জন্মগ্রহণ করেছে, ও পায়নি এগুলো। শুধু মেয়ের মধ্যে একটাই দোষ আমরা পেয়েছিলাম, বিষ যোগ পেয়েছিলাম, ঠিক আছে। তো মানে শনি মঙ্গলের কথা, হ্যাঁ, শনি মঙ্গলের বিষ যোগ পেয়েছিলাম, কিন্তু এটা খুব যে একটা বিয়ের জন্য এ করে তা করে না। আজকে তোমাদের আরিয়ানের ব্যাপারে বলি। আমার বন্ধু আরিয়ান, আর ও আজকে আমাকে ইনভাইট করেছে অ্যাভিয়েটরের জন্য ওদের সফটওয়্যার টেস্ট করতে। আমি টাকা হেরে গেলে ও আমাকে 10 গুণ টাকা ফেরত দেবে। চলো একবার ট্রাই করে দেখা যাক। এখানে 6 রাউন্ডের প্রেডিকশন হবে, আর আই এম টেকিং রিস্ক অফ 1500 অন আ কোএফিশিয়েন্ট অফ 6.32। আমার ফোরকাস্ট ঠিক হয়েছে, আর আমি জিতলাম 9465 টাকা।
আমি আরও একবার ট্রাই করব। আই এম গোয়িং ফর হাই কোএফিশিয়েন্ট 6.95, রিস্কিং 8,000 রুপিস। আমি আবার জিতে গেছি। দ্য প্লেন ল্যান্ডেড অন 6.95 পারফেক্টলি। তো ফ্রেন্ডস, আমি আমার আর্নিং করা 48,665 টাকা উইথড্র করলাম শুধুমাত্র 1 মিনিটের মধ্যে 1500 টাকা ইনভেস্ট করে। আরিয়ান এখন আমার থেকে আর কিছু পায় না। আপনি যদি এই সফটওয়্যারটা ইউজ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন এবং সেখানে একটা টেক্সট মি বাটন পাবেন। ক্লিক অন ইট অ্যান্ড আরিয়ানকে বলুন আই এম ফ্রম কিউরিওফাইড, দেন ওয়েট ফর আ রিপ্লাই। লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশন। সব কন্ডিশন ফলো করুন এবং একদম ফ্রিতে পান এই সফটওয়্যারটি। সি ইউ অন আরিয়ানস টেলিগ্রাম চ্যানেল। তো ওনাকে তখন বললাম, তখন বলছে না কিন্তু জানেন আমি তাহলে এক কাজ করি, মেয়েকে নিয়ে কি চেম্বারে যাওয়া যায়, আপনার সাথে দেখা করানো যায়? অবশ্যই আসবেন, কেন আসবেন না? একটা মানুষের কাছে যখন আপনি বিশ্বাস করে কাজ করাবেন বা তাকে যখন আপনি ভিজিট দিয়ে কথা বলছেন, আপনি আসতেই পারেন, নো প্রবলেম। তো বলছে আচ্ছা তাহলে আমি এই ডেটে যাচ্ছি। একটা দিন ও বাড়িতে আসে, মেয়েকে নিয়ে আসে। মেয়েটার কি রাশি ছিল? মেয়েটার রাশি ছিল তোমার মেষ। ওকে। বৃশ্চিক লগ্ন, মানে দুটোই মঙ্গল। ওকে, দুটোই মঙ্গল। তারপর আর জনি ছিল তোমার কি বলে বেড়াল। ওকে, হয়ে গেল। এবার আর হ্যাঁ, গণটা ছিল দেবারি। মানে দেবারি মানে রাক্ষস গণ ছিল একদম। ওকে, খুব রিসেন্ট কেস, তাই ভুলে যাওয়ার কথা নয় একদমই, দেবারি গণ। তো মেয়েটা যখন আসে, মেয়েটাকে দেখি, কিন্তু মেয়েটা স্বাভাবিক নয় আমার দৃষ্টিতে, যেটা ধরা পড়ে। কারণ দেখো, একটা ক্লায়েন্ট যখন অপোজিট সাইডে বসে কথা বলে না, শুধু যে তার কথাটা শুনি আমি তা নয়, কিন্তু তার আদব কায়দা, তার চোখের চাউনি, সে কোন দিকে তাকিয়ে কথা বলছে বা কিরাম করে কথা বলছে, এগুলো লক্ষ্য রাখি। তো যখন ফেস রিডিংও করি এবং তার আদব কায়দায় কোনো চেঞ্জ আসছে কিনা, বা তার মা যখন ঘটনাগুলো বলছে তখন তার কোনো চেঞ্জ আসছে কিনা। তো এবারে যখন ঘটনা, মানে ওর মা যখন বলে যে এরকম এরকম সম্বন্ধ আসে প্রথমে, মানে সবই তো বলে, বুঝতেই পারছো। তো মেয়েটা কিন্তু পুরো চুপ, কোনো প্রতি উত্তর করেনি। খালি আমি দেখছিলাম মেয়েটার দিকে, মেয়েটা না আমার দিকে তাকাচ্ছিল আর মুখটা ঘুরিয়ে নিচ্ছিল, মানে এক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল না কিছুতেই। মানে আমি ওকে বলেওছি, আমি ওকে বললাম তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? তো বলছে না আমি আসলে আমার তারা মা আছে, তো বলছে আমি ওদিকে দেখছিলাম। তো আমি আপনাকে, মা বলছে তো যা কথা বলার বলুক। এবং মেয়েটা ভীষণ রোগা। তখন আমি মাকে বললাম ও কি এরমই নাকি, মানে একটা বোঝা যায়, দেখো স্লিম ফিগার আলাদা আর একটা দুর্বলতার কারণে রোগা বা অসুস্থ রোগা, সেটা বোঝা যায়, ঠিক না? তোর মাকে আমি বললাম, ওর মা বলছে না দেখুন আমি ওকে ওর ছবি দেখাচ্ছি, পূর্ব ছবি, ও এরম ছিল না, ও খুব সুন্দরী। কিন্তু মেয়েটা রোগা হলেও সত্যি তখনও সুন্দরী এবং গায়ের রং ফেটে পড়ছে। তো বলছে হয়তো এই কারণেই মানে সম্বন্ধ রিজেক্ট হচ্ছে। যাই হোক, তো কেন হচ্ছে না বলুন তো, কিছু কি করা যায় না এই ব্যাপারে? আলাম দেখুন, আমি যদি দেখতাম যে ওর যোগ চলছে না বা ওর কোনো মাঙ্গলিক প্রবলেম রয়েছে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করতাম যে হ্যাঁ এই জায়গাটা একটু শান্তি করান। কিন্তু আপনার মেয়ের যখন কোনো দোষ নেই, তখন আমি আপনাকে কি করে সাজেস্ট করি যে এর এই কাজটা করতে হবে? তাহলে আমি শুধুমাত্র নিজের ব্যবসার জন্য একটা যা কিছু বলে দেবো এবং আপনার কাছে কারি টাকা নিয়ে নেবো, ঠিক তো? বেশিরভাগটা তো ওটাই করে এখনকার দিনে। হ্যাঁ, কিন্তু আমার তো একটা এথিক্স আছে কাজের, তো এবং ভালো তান্ত্রিক হতে গেলে আগে ভালো জ্যোতিষী হতে হবে। ডাইরেক্ট তন্ত্র শেখা যায় না। আমি যারা শুনছে হয়তো কারোর মনে আছে ভাব যে আমি তন্ত্র শিখবো, বাট তোমাদের সকলকে ভাই বোনেদের বলে রাখি, তন্ত্র শেখার আগে জ্যোতিষ শিখতেই হবে। তার কারণ যখন তুমি প্রেডিকশন করতে শিখবে তখনই তো তুমি দোষ বের করতে পারবে, এবং দোষ বের করতে পারলে তবেই তো দোষ শান্তির দিকে যাবে, ঠিক না? মানে তুমি প্রবলেম সলিউশনের জন্য তন্ত্র শিখছো, কিন্তু প্রবলেমটাকে আইডেন্টিফাই করার জন্য জ্যোতিষ লাগবে। তো আমি কথাটা কি বলি, যেখানে অ্যাস্ট্রোলজি শেষ সেখান থেকে তন্ত্র শুরু। তো আগে তোমাকে অ্যাস্ট্রোলজিটা শিখতে হবে, যে অ্যাস্ট্রোলজিক্যাল যদি আমি দেখি এই মেয়েটার পজেস হওয়ার যোগ আছে এবং সে পজেসড, তখনই তো আমি তন্ত্রের মাধ্যমে তাকে কিওর করব, ঠিক না? তাহলে আগে তন্ত্রে যাওয়া যায় না। তোমাকে বেসিক পুরো পাকা হওয়ার দরকার নেই, বেসিক জানতে হবে। তো যাক, আমি ঘটনায় আসি। তো ওনাকে বললাম, ভদ্রমহিলাকে, যে দেখুন আপনার মেয়ের কোনো প্রবলেম নেই, অ্যাটলিস্ট ছকে শো করছে না। আপনার মেয়েকে আমি একটু কপালে হাত দিয়ে কিছু মানে
কিছু ভাইব্রেশন নিতে চাই। তো আমরা কি করি, দুটো ভুরুর মধ্যিখানে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে কিছু আমাদের বিশেষ মন্ত্র আছে যেটা প্রয়োগ করি এটা বোঝার জন্য যে ওর ভেতরে কিছু প্রবলেম রয়েছে কিনা, মানে প্রবলেম বুঝতে পারছো আমি কি মিন করছি? তো ওটা রয়েছে কিনা। যখন আমি ওটা করি, মেয়েটা যখন চোখ বন্ধ করে, আমি ওকে বললাম চোখ বন্ধ করবি না, আমার দিকে তাকিয়ে থাক, আমি জব করবো, তুই আমার দিকে তাকিয়ে থাক। মেয়েটা তখন আমার দিকে তাকালো এবং তাকানোর পরেই দেখলাম ওর মণিটা, দুই চোখের মণি প্রচন্ড নাচানাচি করছে, মানে হয় না মানে ঘোরে, যেটা ঘুরছে। তখন আমি ওকে বললাম যে তুই এরম করছিস কেন? বলছে আমার না আনকমফোর্টেবল লাগছে। মেয়েটা বললো, ঠিক আছে, যে আনকমফোর্টেবল লাগছে। তখন আমি বললাম যে আনকমফোর্টেবল লাগছে কেন, তোকে কি আমি মারছি না ধরছি? তো বলছে না না আমার কিরম অস্বস্তি হচ্ছে। তখন আমি বললাম যে তুই এক কাজ কর, আমার বাইরে দরজায় কালপুরুষের দর্পণ টাঙানো আছে, তুই ওখানে গিয়ে তাকা তো, দেখি কিছু দেখতে পাস কিনা। আশ্চর্য ঘটনা, মেয়েটা কিন্তু তাকালো এবং অনেকক্ষণ তাকানোর পরে চোখটা সরিয়ে নিল, কিন্তু ওর মধ্যে সেরকম বিশাল কোনো অ্যাগ্রেসিভনেস ব্যাপার কিন্তু এলো না। তো তখন আমি ভাবলাম যে কালপুরুষ দেখানোর পরেও যখন কিছু মানে ব্যাপারটা এলো না, তার মানে ওর পজেস কেস নয়, আমার মনে হয় অন্য কিছু প্রবলেম আছে। আমি বললাম মেয়েকে কি কোনো নার্ভের ডাক্তার দেখিয়েছেন? তো বললো হ্যাঁ নিউরোসাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কিন্তু ওর নার্ভের কিছু প্রবলেম নেই, কিন্তু খুব রেগে যায়, মানে এমনই রেগে যায় কুকার ফুকার ছুঁড়ে টিভিতে মেরে দেয়। কুকার ছুঁড়ে টিভিতে মেরে? হ্যাঁ, মানে একদিন এমন ঘটনা ঘটেছে, ধরো কুকারে রান্না হচ্ছে বা কিছু রাখা ছিল, যাই হোক, তো ওর নাকি এত রাগ হয়েছিল বা তর্কাতর্কি মায়ের সাথে হয়েছিল যে ও কুকারটা নিয়ে পুরো টিভিতে ছুঁড়ে ফেলেছিল। মানে টিভি তো গেছেই এবং কুকারও গেছে। তো মানে এতটাই ডেঞ্জারাস রাগ। তো এটা কেন হচ্ছে, কি কারণে, এই জায়গাটাও বিচার করলাম, উনি থাকাকালীনই বিচার করলাম, সেখানেও দেখতে পাচ্ছি যে না সেরকম কোনো যোগ নেই। আমি তখন বললাম আপনারা এক কাজ করুন, আজকে বাড়ি যান এবং আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ টাইম প্লেসটা পাঠান, মানে মেয়েটির মা বাবার, ঠিক আছে, মেয়েটির মা বাবার ডেট অফ বার্থ টাইম প্লেস পাঠান। কি মনে হলো আমার, কেন মনে হলো জানি না, এটাও আমি তোমাকে বলছি, আমি যে কোনো প্ল্যানিং করে বলেছি তা কিন্তু নয়, আমি জাস্ট এমনি বললাম তোমার মা বাবার ছকটা একটু দেখবো। ব্যাস, তথ্য তো লুকিয়েছিল মায়ের ছকে। আচ্ছা, যখন মায়ের ছক বিচার হচ্ছে, আমার হাজবেন্ড আমি দুজনে মিলে আলোচনা করছি, বলে দেখে যাও অবস্থা। তখন দেখি মায়ের 5th হাউসটা কি ঘর, সন্তান ঘর, তো 5th হাউস লগ্নে সন্তানের ঘর, ডেভেলপমেন্ট সবকিছু। দেখলাম 5th হাউসে প্রবলেমে ভর্তি এবং ওখানে প্রচুর মিসক্যারেজের যোগ রয়েছে। ওকে। পঞ্চমে বসে কেতু কেস করেছে। কেতু বসা মানেই মিস্টেরিয়াস ব্যাপার, মানে একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার যাকে বলে। তো আমরা দেখে বললাম যে আপনার তো অনেকবার মিসক্যারেজ হয়েছে। তো বলছে, মানে নেক্সট যেদিন ডাকলাম ওদেরকে প্রেডিকশন নিতে, তো তখন মা বললেন হ্যাঁ ঠিক বলেছেন, আমার না বহুবার মিসক্যারেজ হয়েছে, এ হচ্ছে আমার 5ম সন্তান। পঞ্চম মানে 4বার মিসক্যারেজ হয়েছে, এ 5 নাম্বার। আচ্ছা। এবং ও বলছে আলাম দেখুন কিছু লুকোবেন না, এবার কিন্তু মানে পুরো বলুন যে মিসক্যারেজই তো বলছে না তাহলে সত্যি কথা বলি, 2বার আমার মিসক্যারেজ হয়েছে আর 2বার আমি নিজে অপারেশন করিয়ে নিয়েছি। কেন না পেটে বাচ্চা আসার পর ওদের স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি একবার হয় এবং দুজনের ডিভোর্স দেওয়ার মতো অবস্থায় চলে যায়। তখন মাটি ভাবে, মানে মেয়েটির মা ভাবে যে যখন আমার সম্পর্কই থাকবে না, তখন এই বাচ্চাটা জন্মালে তো আরো হেডেক, তাহলে একে এবার অপারেশন করে দেওয়া দরকার। এবং মা নিজের সিদ্ধান্তে 3য় বাচ্চাটিকে যখন তার 4 মাস বয়স তখন অপারেশন করিয়ে নেয়। ঠিক আছে, মানে অ্যাবর্শন করিয়ে নিয়েছিল, হ্যাঁ। এবং 4 নম্বর বাচ্চাটি মানে এর আগেরটা, এবং তারপরে আবার কোনো কারণবশত স্বামী স্ত্রীর মধ্যে মিটমাট হয়ে যায়, সেটা জিনিসটা ডিভোর্সের দিকে যায় না, তখন তারা আবার মানে সংসার করতে থাকে এবং তারপরে যখন আবার প্রেগনেন্ট হয় তখন তারা বাচ্চাটি নেয়। তার মানে 2বার মিসক্যারেজ, 2বার অ্যাবর্শন, সব মিলিয়ে ওই মাটির গর্ভ দোষ তৈরি হয়েছিল। মানে তুমি যেটা বললে যে ওই ডিভোর্সের যে ব্যাপারটা হয়েছিল তখন একবার নষ্ট করেছিল এবং তার আগে বহু আগে, সেটা বিয়ের আগে ও প্রেগনেন্ট হয়ে গেছিল একবার, তখন নষ্ট করিয়েছিল। আচ্ছা, ওই জন্য এড়িয়ে গেলে ব্যাপারটা, বুঝতে পারলাম। হ্যাঁ, ওটা এড়িয়ে গেলাম এবং উনিও প্রথমে সত্যি এড়িয়েই গেছিলেন। তো আমি যখন ওনাকে বলছি যে আপনার তো এতগুলো বাচ্চা নষ্টের যোগ দেখাচ্ছে, তখন ও বলছে দেখুন যদি সেই হিসাবে দেখেন তাহলে এরম ব্যাপার আছে, ওটাকে কি ধরবো? ও নিজেই বলছে ওটাকে কি ধরবো? তা আমি এটা বুঝতে পারছি না ওটাকে না ধরার কি কারণ আছে, কারণ ওটা তো তোমার গর্ভেই এসেছিল।
ঠিক কিনা? তো তখন উনি বললেন, আমি বললাম যে আপনার গর্ভ দোষ হয়েছে এবং আপনার গর্ভ দোষের কারণে এই মেয়েটি সেই দোষ ভোগ করছে। মানে ব্যাপারটা এটা, এর চার্টে কিছু নেই, কিন্তু ওর মায়ের চার্টে রহস্য লুকিয়ে একদম। দেখো, আমাদের একজনের চার্ট থেকে আমাদের হাজবেন্ড, আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি এগুলো বেরোয়। তো যদি কারোর পার্টিকুলার না থাকে তখন অন্য ভাবে বিচারটা করতে হয়। তো ওর মায়েরও আমি যখন পেয়ে গেলাম, আমি তো ভালোভাবে দেখে নিলাম এবং ওর মাকে আমি এটাও জিজ্ঞেস করলাম যে আপনি কোনো প্রেগনেন্ট থাকা অবস্থায় কোনো কারোর ক্ষতি করার চেষ্টা করেছেন কি কখনো? বলে, না দিদি, এসব আমার মনে কোনো দিন আসেনি। দেখো, এগুলো থাকলেও কারোর মনে কেউ বলবে না, তাই তো? তো আমার মনে কখনো আসেনি, কেন আমি কারোর ক্ষতি করতে যাবো? আমি মানুষের কথা বলছি না, একটু ভালো করে ভেবে দেখুন, জন্তু, জানোয়ার, পাখি, পশু। তখন ভদ্র মহিলা বলে, তাহলে একটা বেড়াল না প্রেগনেন্ট অবস্থায় আমার বাড়িতে ঢুকতো, আমি ওকে লাঠি মেরে মেরে বের করে দিতাম। হ্যাঁ, তো একবার নাকি এমন ভাবেই মেরেছিল যে ও খুব চিৎকার করতে করতে বেরিয়ে গেছিল, কিন্তু ও তারপর নজর রাখিনি যে বেড়ালটার আদৌ বাচ্চাটা নষ্ট হয়ে গেছিল কিনা। বুঝতে পারলেন? বেড়ালটার বাচ্চা নষ্ট হয়ে গেছিল মানে বেড়ালটাকে এমন ভাবে মেরেছিল, প্রেগনেন্ট বেড়ালটা। এবং সবাই না বোঝে না, মানে সবাই বোঝে না যে কুকুর প্রেগনেন্ট হলে তবু বোঝা যায়, বেড়ালদের তো এমনিই ধরো ছোটখাটো শরীর, তো বেড়াল প্রেগনেন্ট হলে ব্যাপার আছে, দেখলে বোঝা যায়। তিনি হয়তো অত জানতেন না জন্তু জানোয়ারের ব্যাপারটা, তো সেইভাবে লক্ষ্য করেনি এবং বোঝেনি যে বেড়ালটা প্রেগনেন্ট। তো যাই হোক, ওই বেড়ালটা ঢুকলেই নাকি উনি লাঠি দিয়ে, কারণ উনি জানতেন বেড়াল মানে খারাপ কিছু, বেড়াল বাড়িতে থাকা ভালো না, বেড়াল মানে অশনি সংকেত। বুঝলেন? এই যে ব্যাপারটা, এটা কি ঠিক? একদমই ভুল। আমি একটা কথা বলি, বেড়াল সংযোজনের প্রতীক, মা ষষ্ঠীর বাহন। কেন বেড়াল? কেন মা ষষ্ঠী বেড়ালকেই কেন বাহন করলো আমাকে বলো তো? বেড়াল সংযোজনের প্রতীক। বেড়াল যে হারে বাচ্চা প্রজনন করে, যে হারে বংশ বৃদ্ধি করে, হ্যাঁ এবার দেখো, প্রকৃতির নিয়মে সবকটা টেকে না, কেউ টেকে, কেউ অনেকেই মারা যায় সাধারণত বাচ্চাগুলো, কিন্তু প্রজনন করাটা একটা বংশবৃদ্ধি ঘটছে। তো বেড়াল মা ষষ্ঠীর এই কারণে বেড়াল বাহন, এবং বেড়াল যে বাড়িতে ঢোকে বাচ্চা দেয় সে বাড়ির আর্থিক উন্নতি হয়। আচ্ছা। এবং তুমি যখন বাইরে বেরোবে, কোন বেড়াল রাস্তা কাটলে শুভ, কোন বেড়াল অশুভ, আমি একটু ইনপুট দিয়ে দিই। যখন কোনো বেড়াল মুখে মাংসর টুকরো নিয়ে এক পার থেকে এক পারে যাবে, সেটা অশনি সংকেত। তখন তুমি বুঝবে যে বেড়ালটা ইঙ্গিত দিয়ে গেল যে তুমি যে উদ্দেশ্যে কাজে বেরোচ্ছ সেটা তোমার বেরোনো উচিত না। ঠিক আছে? কিন্তু নর্মাল আবার সেই বেড়ালটাই যদি বাচ্চা মুখে নিয়ে রাস্তার এপার থেকে ওপার হয় তোমার গাড়ির আগে, তাহলে জানবে ভীষণ পজিটিভ, ভীষণ পজিটিভ। তুমি যে কাজে যাচ্ছ, যে জায়গায় ঘুরতে যাচ্ছ, তোমার ট্রিপটা মানে একদম মেমোরেবল হয়ে থাকবে, দুর্দান্ত হবে যদি তার বাচ্চা নিয়ে মুখের মানে এপার ওপার হয়। কিন্তু যদি কালো বেড়াল তোমার রাস্তা কাটে, তাহলে খারাপ। কালো মানে কালো, নিষ্কালো। আবার এই ঘটনাটাই উল্টে যায় যখন দীপাবলির রাতে কালো বেড়াল দেখা যায়। দীপাবলির রাতে যদি কোনো ব্যক্তি কালো বেড়াল দেখে, তার মানে তার আর্থিক উন্নতি একদম এসে গেছে। ঘটনায় আসি, তারপর কি হলো? তো বেড়াল বাচ্চা দেওয়াটা শুভ, এটা আমি সবাইকে বলবো। যদি কোনো প্রেগনেন্ট বেড়াল ঢোকে তাকে তাড়াবেন না, কারণ বেড়ালরা বাচ্চা দেওয়ার আগে কোনো একটা জায়গা খোঁজে বিশেষ, যেখানে সেফলি তারা বাচ্চা দিতে পারবে। সাধারণত একটা জায়গায় বাচ্চা রাখে না, ওরা 3 দিন বাদে বাদে চেঞ্জ করে। এবার গল্পে আসি, মানে ঘটনায় আসি। সেটা হচ্ছে উনি মেরেছিলেন এবং তারপরে লক্ষ্য রাখেননি বেড়ালটিকে আদৌ। পরবর্তী মোটামুটি 1 মাস পর বেড়ালটা আবার আসে, তখন নাকি ওর বাচ্চা কিছু দেখতে পায়নি ও। তার মানে আমি এখানে হিসাব লাগাতে পারি যে আই থিঙ্ক উনি এমনই আঘাতটা করেছিলেন যার কারণে বেড়ালটা খুব নাকি চিৎকার করতে করতে বেরিয়েছিল। ওটা ওই বলছে যে প্রচন্ড মানে লেগেছে, ওর লেগেছে। কিন্তু দিদিভাই বিশ্বাস করুন, কোথায় লেগেছে আমি বলতে পারবো না। এবং আমি রাগের মাথায় বেলনা ছুঁড়েছি তো, বা লাঠি ছুঁড়েছি তো, কোথায় লেগেছে আমি নিজেও জানি না, মানে ছুঁড়েছে, থ্রো করেছে। এবার আমি সেই হিসাবেও মিলিয়ে দেখলাম যে এটাও হতে পারে যে আপনার জন্য যদি ওর বাচ্চা নষ্ট হয়ে থাকে, এটাও একটা কারণ হতে পারে যে আপনারও বাচ্চা বারবার নষ্ট হচ্ছে। এ হলো 5 নম্বর বাচ্চা। এবার ঘটনা হচ্ছে যে ওই যে 4র্থ নাম্বার বাচ্চাটাকে মানে নষ্ট করে দিয়েছিলেন উনি এর আগের,
ওই বাচ্চাটা কিন্তু মুক্তি লাভ করেনি, মানে কোনো কারণবশত হোক বা এটা নিয়ে না আরো সার্চ করা, মানে কি বলবো, রিসার্চ করা দরকার যে এরম কি আদৌ হয়, বাট হয়, কারণ এই ঘটনাটাই আমাকে প্রমাণিত করেছে হয়। সেটা হচ্ছে ওই বাচ্চাটিও কিন্তু অদৃশ্য ভাবেই নাকি ওর একসাথেই বড় হচ্ছিল, পেটের ভেতরেও বলো বাইরেই বলো, যাই বাচ্চাটিকে নষ্ট করে দিল। বাট না না, এর আগে 4 নাম্বার যেটা, ও আচ্ছা ওকে, 4 নাম্বার যেটা সেটা, এবং ও মারা গেছিল ঠিক কথা, কিন্তু ওর আত্মা যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে, হ্যাঁ 4-5 মাস মানে কিছু তো প্রাণ এসেছে তার মধ্যে, সেটা কিন্তু শান্তি পায়নি। এবার ওর মা বলছে যে আপনাকে তাহলে আমি খুলেই বলি ঘটনাটা, ও যখন ছোট থেকে বড় হয় দিদি, তখন না ও যখন স্কুলে যেত তখনও আমার মনে হতো যে আমার আঁচল ধরে কেউ যেন টানছে, ছোট বাচ্চার হাত আমি না অনেকবার ফিল করেছি। আচ্ছা, ছোট বাচ্চার হাত বোঝা যায়। এবং যখন আমি ফ্রিজে কোনো কি বলবো মানে আইসক্রিম চকলেট এগুলো রাখতাম, তো ধরুন ও স্কুল থেকে এসে খাবে বলে রেখেছি, তো আমি ওগুলো অনেক সময় আধ খাওয়া পেতাম। এবং আমার বাড়িতে বরাবরই সদস্য বলতে আমি, আমার হাজবেন্ড, আমার এই মেয়ে আর আমার শাশুড়ি মা ছিলেন অনেক বয়স্কা, 75 বছর, এখন তিনি গত হয়েছেন, বাট তখন ছিলেন। তো তিনি নিশ্চয়ই তাকে বলছে খাবারও আমাকে বিছানায় খাইয়ে দিতে হতো, সে চকলেট খাবে না এসে ফ্রিজ থেকে, তো এগুলো আধ খাওয়া থাকতো, কিন্তু এগুলো আমরা ফোকাস করিনি ব্যাপারগুলো নিয়ে। ভাবো মানুষের সব থেকে বড় ভুল এটাই যে মানুষ বুঝে উঠতে এতটাই দেরি করে ফেলে যখন সব কেস গড়বড় হয়েছে। তো এবং তার থেকেও বড় কথা বুঝেও না বোঝার ভান করা, যে না এসব কিছু হয় না, তাই তো এটা সব থেকে বড় পয়েন্ট, বিশেষ করে ঘরে পুরুষদের এই ব্যাপারটা আছে। ব্যাপারটা তোমাকে বলি, আমি কিউরিওফাইড যারা শোনেন, ঠিক আছে, আমি এরকম অনেকের থেকে শুনেছি, ধরো অনেক কিছু আগে তারা অদেখা করতো, ডিনায়ালে থাকতো, বাট এই যে সিমটমস গুলো, ধরো আমরা যে ঘটনাগুলো শেয়ার করি সেটার যে সিমটমস আছে কারোর না কারোর সাথে একটা রিলেটেবল থাকে, তখন অনেকেই সচেতন হতে পেরেছেন এই ব্যাপারগুলো নিয়ে। এটাই হচ্ছে ব্যাপার, যে এত মানুষের ঘটনা আমরা শেয়ার করি বা করছি, যেটার মাধ্যমে একটা সচেতন হয়ে উঠছে মানুষ। কারণ এই যে সিমটম, ধরো আমি এখানে একটা মিসক্যারেজের বারবার হওয়ার যে একটা সিমটম আমি বললাম, তো এর পেছনে শুধুই মাত্র যে স্বামী স্ত্রীর প্রবলেম বা স্ত্রীর হয়তো মানে যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটা ছোট, ডাক্তাররা বলে তো অনেক কিছু হতে পারে, বাট এটাও একটা কারণ, এবং সেই কারণটা তোমার ছকে কিন্তু লুকিয়ে আছে। এবং তোমার উপর ব্ল্যাক ম্যাজিক, অনেকে এসে বলে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আপনি শিওর হলেন কি করে যে ব্ল্যাক ম্যাজিকই হয়েছে? নাও তো হতে পারে। তো এটা ছকে রয়েছে এবং পজেস হয়েছে, এটাও আমি বলছি, পজেস হয়েছে না মেন্টাল প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু আপনার ছকে দেখা যাবে সেই মুহূর্তে, সেই সময়টা যদি আমি বিচার করি, যদি দেখি যে হ্যাঁ পজেস হওয়ার যোগ রয়েছে, তাহলে আপনার মেয়ে বা ছেলেকে হয় ভূতে পেয়েছে বা পেতনি শাকচুন্নি পেয়েছে, এবং যদি দেখি যে না সেরকম কোনো নেই, তার মানে সেটা সাইকো প্রবলেম, বা যেটাকে আমরা বলি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। এমপিডি মানে ইভেন তুমি দেখবে যে লগ্ন থেকে ষষ্ঠে যদি চন্দ্র থাকে, তখন ভাই মেন্টাল প্রবলেম হওয়ার যে চান্সেস অনেকাংশে বেড়ে। চন্দ্র তো মেন্টাল প্রবলেম মানে চন্দ্র নার্ভ, চন্দ্র মানেই তো নার্ভ, এবং নার্ভ থেকে আমাদের মাথা খারাপ সবকিছু, বা সেরিব্রাল অ্যাটাক যাই বলো। তারপরে কি হলো? তারপরে তোমার ওই মেয়েটি যখন মানে ওর মা ঘটনা বলছে, মেয়েটির তখন এক্সপ্রেশন চেঞ্জ হতে থাকে এবং কিছুক্ষণ বাদে ও ফুল ফর্মে চলে আসে। তুমি এখানে একটা কথা বলে, এই যে বললে যে বাচ্চা মেয়েটা যখন স্কুলে যেত, ফ্রিজে এসে ওর মা দেখতো যে চকলেট এগুলো আত খাওয়া, এছাড়া আর কি হয়েছে? এছাড়া তোমার ওই যেদিন মেয়েটির ধরো জন্মদিন, মেয়েটি কেক কাটবে, কেক এনে রাখা হয়েছে, মেয়েটির বহুবার জন্মদিনের কেক নাকি ভেস্তে গেছে, মানে ধরো কেক আনা আছে, বিকেলে এবার কাটবে, ফ্রিজ থেকে বের করছে, দেখছে কেকটা অলরেডি কিন্তু মাখা মানে ভেঙে গেছে, মানে হয় না মাঝখান থেকে পুরো স্মাজ হয়ে গেছে, হ্যাঁ পুরো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কেক আন, এটা অনেকবার হয়েছে। এবারে ওরা ভেবেছে বাচ্চা ছোট, হয়তো কিউরিওসিটির জন্য ওই বাচ্চাই লুকিয়ে ফ্রিজ খুলে, মানে রাতের জন্য অপেক্ষা করতে হবে, বুঝলে তো কেক কাটিং কখন হবে তার আগে ও বোধহয় চেক ফেক করেছে, বাট এরকম কিছু না, মেয়েটা নাকি বহুবার বলেছে না আমি কেকটা দেখিনি। বাচ্চা ছেলের কথা তো কেউ বিশ্বাস করে না, সব থেকে বড় প্রবলেম বাচ্চা মেয়ের কথা, হ্যাঁ মানে ওর ক্ষেত্রে মেয়ে, হ্যাঁ বাচ্চা মেয়ের কথা কেউ বিশ্বাস করে না। এবার তাছাড়াও একবার নাকি ওর মা পরিষ্কার শুনেছিল যে কেউ যেন এসে বলছে যে মা আজ আমি লুচি ঘুগনি খাবো, আচ্ছা, কিন্তু ওর মেয়ে তখন
টিউশন বা স্কুল যাই হোক। এবার মেয়েটা যখন এই ল পড়ছে, মানে যথেষ্ট বড় ল পড়ছে যখন, তখনও নাকি এরম ঘটনা ঘটেছে যে ওর মা যখন শুয়েছিল দুপুরবেলা, ওর মায়ের চুলে কেউ আঁকি বুকি, মানে একটা সরু সরু আঙ্গুল আঁকি বুকি কাটছে, বা আদর, মানে একটা মমতা সুলভ আদর, সেই আদর করে দিচ্ছে। তো বিলি কেটে দেওয়া হোক বা যাই হোক। এবং আরেকটা ব্যাপার সব থেকে শোনো, ছোট্ট যখন ছিল ও একদম বেবি, যখন মানে ফিড করতো, ওর মায়ের ব্রেস্ট ফিড করতো, তখন নাকি ধরো একটা দিকের দিচ্ছে ওর মা বাচ্চাটাকে, মানে নিজের ওই মেয়েটিকে, তখন নাকি মনে হতো পুরো আরেকটা ব্রেস্টের নিপল যেন কেউ চুষছে। আচ্ছা, এটা তোর মাই ফিল করবে না? তো এইগুলো ক্রমশ প্রকাশ্য হলো ওর মায়ের পেট থেকে যখন কথাগুলো বেরোলো, যে আমি পরিষ্কার দিদি বুঝতাম, কিন্তু না, আমি ভাবতাম যে এখন তো সদ্য বাচ্চা হলে কি হয় বলতো মেয়েদের, তখন মিল্কের পরিমাণটা অনেক বেশি থাকে, ঠিক আছে, ভারী থাকে। তো তখন ও ভেবেছে যে সেটা হয়তো কারণ, এবং অনেক ও বের করে করে মানে ভরে বোতলে রাখতো এবং ওই মেয়েকেই খাওয়াতো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো বলছে এরম অনেক কিছু ঘটেছে কিন্তু গুরুত্ব নেই। কিন্তু আরেকটা জিনিস দিদি, যবে থেকে আমার এই মেয়ে হয়েছে তবে থেকে কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা কি বলবো, আমার গলায় 2টো সোনার চেন, আমার হাজবেন্ডের ব্রেসলেট ছিল সোনার, আমাদের মানে এগুলোকে বিক্রি করতে হয়েছে। আচ্ছা, মানে খুব দায় না পড়লে কেউ এগুলো সাধারণত, এমন কি ওর নাকি কবজ ছিল, কবজও বেচে দিতে হয়েছে। কবজ ছিল মানে ওনার বাবার, হ্যাঁ সে আমি জানি না কি কবজ ছিল, বাট ওর ছোটবেলায় মানুষ মা ঠাকুমারা দেয় না, তো কবজ ছিল, সেটাও নাকি বেচে দিতে হয়েছিল। রূপোর চেনে ছিল, ওই চেনটা বেচে দিতে হয়েছিল, এবং কবজটাও রূপোর খোলাই ছিল, তাই বেচে দিতে হয়েছিল। এমন সিচুয়েশনও নাকি তৈরি হয়েছিল। তো তবু বলে যে যেমন করে হোক আমি মেয়েকে লটা পড়িয়েছি, কারণ আমার মেয়ে পড়াশোনায় ভালো ছিল। কিন্তু ওই মেয়েও অনেক ছোটবেলা থেকে কারোর সাথে, ওর কোনোদিন নাকি খেলার সঙ্গীত দরকার হয়নি, মেয়েটা সর্বক্ষণ কারোর সাথে হাসতো, খেলতো। ওর বাড়িটা 1400 স্কোয়ার ফিটের, মানে ভদ্রলোকের বাড়িটা, ফ্ল্যাটটা। বলছে এক প্রান্ত থেকে এক প্রান্ত আমার মেয়ে ছুটে যেত এবং পরিষ্কার মনে হতো যেন ছোঁয়াছুঁয়ি খেলছে কারোর সাথে। তো আমি বলতাম যে বস, পড়ে যাবি, হাত পা ভাঙবে, এই হবে, বাট ও হাসতো, খিলখিল করে হাসতো এবং কাউকে যেন মানে ধাপ্পা দিত, ছুটতো। তো বলছে এত কিছু ঘটেছে তাও গুরুত্ব দেননি কোনোদিন। বলছে কি গুরুত্ব নেবো, এগুলো তো বাচ্চা খেলছে, আমি এটা কি গুরুত্ব নেবো। তারপরে ওই কার্ড হয় না তাসের মতো বাচ্চাদের খেলার, কার্ড খেলতো, ক্রাম কার্ড, লুডো খেলতো, দাবা খেলতো। সব থেকে আশ্চর্য শুনবে এদের মাথাটা কতটা হ্যাং হয়েছে, একটা মেয়েটা যখন দাবা খেলছে, একদিকের চাল ও দিচ্ছে, অপর দিকের কে আছে দেখা যাচ্ছে না, কিন্তু অপর দিকের চালটা যে পড়ছে সেটা দেখতে পাচ্ছে। মানে দাবার যে রাজা, হাতি, ঘোড়া, যে গুটিগুলো সেগুলো যে সরছে, ওটা মাটা দেখেছে কিন্তু গুরুত্ব নেয়নি। নাও ভাবো এবার, পাগল নাকি, গুটিটা সরছে। আমি বললাম আপনি কি হ্যাং হয়ে গেছিলেন? বলছে একদম ঠিক বলেছেন, আমরা মনে হয় হ্যাং হয়ে গেছিলাম। ধরুন দেখলাম রাতে তো ঘটনাটা, দিনের বেলায় ওভার আর মনে নেই, মানে মনেই নেই যে এরম কিছু ঘটেছে। তো তারপরে আমি এই জায়গাটাকে না খুব একটা উড়িয়েও দিতে পারছি না। কেন উড়িয়ে দিতে পারছি না বলছি, যখন তুমি এইসবের সাথে থাকো, ঠিক আছে পূর্ণিমাদি, তখন অনেক ক্ষেত্রে না এদের আবেশের মধ্যে আমরা চলে আসি। জানি এমনও ঘটনা হয়েছে, মানে কি বলবো, গত 3-4 মাসে আরো বেশি করে হয়েছে। সেটা হচ্ছে ধরো কন্ট্যাক্ট করলো, দিদি তোমাকে বলবো আমার সাথে এই এই হয়, কখন ফোন করবো তোমাকে, ধরো টাইম দিলাম রাত্রি 10টায় ফোন করো। সেই মেয়েটি আর ফোন করলো না, কিন্তু সকালে তার খুব এমার্জেন্সি ছিল, এবং এমনও ফোন এসছে এত এমার্জেন্সি, আমার তোমার সাথে দেখা করতেই হবে, আমি জানি তোমার কাছে গেলেই আমি রিলিফ পাবো, আমাকে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দাও, আমি যাব তোমার কাছে। তারপরে মানে তুই ভাবো কতটা এমার্জেন্সি ওর। এবার ওকে আমি এমার্জেন্সি বেসিসে ডেট দিলাম, আর কোনো গল্পই নেই, কোনো ফোন নেই, এমনকি আমি কল ব্যাক যদি করেছি সে রিসিভ করেনি। আচ্ছা, প্রচুর প্রচুর হয়েছে 3-4 মাসে, আরো অনেক বেশি হয়েছে আমার সাথে। মানে আমি দেখেছি যে এত তাড়া, কিন্তু তার গল্প শেষ। তো এগুলো ভাবতে পারছো, এগুলো আমি বুঝি, এগুলো আটকে দেয় বেসিক্যালি, আটকে দেয়। এবং এই কেস যখনই শুনি যে এরম কোনো কেস, তখন আমি না, বিশ্বাস করো, অন্য লোক দিকে বরং পরে ডেট দিই, কিন্তু এদেরকে আমি তাড়াতাড়ি আগে ডাকি।
ওকে ওকে, বলি তুমি চলে এসো না, ভিজিটটা পে ভিজিট তুমি এসে পে করবে, কিন্তু তুমি চলে এসো, কালকের মধ্যেই আসতে হবে। তারপরে যাদের আসার আসে এবং যাদের আসার নয় আসেন, যাদের আসার নয় তাদেরও আসার, কিন্তু তারা মানে এক্সট্রিম পর্যায়ে আছে, আটকে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আমিও লক্ষ্য করেছি, মানে আমরা নিজস্ব মানে ধরো রেকর্ডিং করি, এত কিছু করি, প্রবলেমস তো হয়, এত নেগেটিভ এন্টিটি বা এইসব নিয়ে কাজ করছি। ইভেন তুমি নিজেও জানো যে এখন একটা পুরো ফ্ল্যাটে একা থাকি আমি, ঠিক আছে, সারা রাত এইসব নিয়ে কাজ করছি, প্রবলেমস হয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে মানে ভাবি যে কিছু একটা করব, কিন্তু অনেক ক্ষেত্রে জানো তো মনে হয় যে মানে বাধা হয় বা মনটা অন্য রকমের হয়ে যায়, যার জন্য একটা কিছু করতে চেয়েও করতে পারি না। এই দেখো, আমি প্রথম যখন তুমি ফ্ল্যাটে শিফট করলে একা, তখন আমি বললাম কৌস্তব একা এনটিটি নিয়ে কল রেকর্ডিং করবে, এই করবে, তো তুমি পারবে? তুমি বলে হ্যাঁ হ্যাঁ কোনো ভয়ের ব্যাপার নেই। আলাম তবু আগে প্রোটেকশন করে নাও বলেছিলাম কিন্তু কিছু তো। ইভেন মানে বিশ্বাস করবে না যে আমি ফ্ল্যাটে মুভ করেছি এখন, আমার ফ্ল্যাটে কিন্তু কোনো আয়না নেই, ঠিক আছে। আর তার থেকে বড় কথা যেটা বলতে পারি, এখনো গৃহপ্রবেশ হয়নি, কিন্তু প্রায় আমি 1 মাসের কাছাকাছি থাকছি। মানে তুমি এত ঘটনা শুনেছো তবু নিজেই গৃহপ্রবেশ এখনো মানে পুজো করনি কোনো এখনো ফ্ল্যাটে? না, মানে কিছু একটা বাধা এসে যাচ্ছে। বাধা তো এসছে, তুমি তো আমাকে বলেওছি দেখো এরকম বাধা আসছে হোয়াটএভার, কিন্তু আমার একটা জায়গা থেকে মনেও হচ্ছে যে একটা এক্সপেরিমেন্ট, এবার এই এক্সপেরিমেন্ট করতে গিয়েই তো আমরা মায়ের ভোগে যাই, বাট একটা জায়গা থেকে আমি দেখতে চাইছি কিছু একটা, আমি সেটা শেয়ারও করবো কিউরিওফাইটে, বাট একটা জিনিস আমি দেখতে চাইছি এখানে। যাই হোক, আমরা ঘটনায় আসি, তারপর কি হলো? তো তারপর ওনার মা যখন এইসব ঘটনা বলছিলেন, তখন মেয়েটি নিজে তখন ফুল ফর্মে আসে, তারপর আর মাকে কিছু বলতে হয়নি, পুরো ওই ক্লিয়ার করেছে। এবারও বলছে পুরো অ্যাগ্রেসিভ গলা হয়ে গেছে পুরো, তখনও বলছে শোনো আমাকে এখানে এনেছিস কেন, ওর মাকে বলছে তুমি, তখন ওর মা বলছে তুই তুকারি করছিস কেন, তখন বলছে আমাকে নষ্ট করার সময় মনে ছিল না। হ্যাঁ, আমাকে মেয়েটি বলছে মানে ওর ভেতরে থাকা বলছে যে আমার কষ্ট হয়নি, আমাকে পৃথিবীর আলো দেখতে দিলি না, 4 মাস হয়ে গেছিল আমার, এরকম বলছে। এবার যদি এখানে দর্শক শ্রোতা বন্ধুরা বলে যে 4 মাস বয়সের একটা বাচ্চা কথা কি করে বলছে, ঠিক না? আমরা দেখছি 4 মাস বয়স, কিন্তু তার তো কোনো পূর্বজন্ম ছিল, এবং সেই জন্মটা সে ভোগ করেছে পুরো। এবং দেখো, আত্মা মুক্তি পাবে কি পাবে না সেটা কিন্তু পুরোপুরি নারায়ণের ডিপার্টমেন্ট। এর আগেও তো 3টে বাচ্চাকে তার মিসক্যারেজ হয়েছে বা একটা বাচ্চা নষ্ট করে, যাই হোক তাদের এন্টিটি গুলো তো রইলো না, এ কেন রয়ে গেল? এটাও তো একটা ভাবার বিষয়। কর্মফল। উনিও ভালো ছিলেন না, মানে যিনি পজেস করেছে তার দিদি হচ্ছে সম্পর্কে, সেও নিশ্চয়ই পূর্বজন্মে কোনো এত খারাপ কর্ম করেছে যার কারণে তার মুক্তি হলো না, সে ঝুলে থাকছে। এবং বলছে আমাকে নষ্ট করার সময় মনে ছিল না, আমাকে জন্ম নিতে দিলি না। আর শোন, আমাকে বলছে এবার তোর কাছে সব ঘটনা বলছে না, আমি বলি, আমার দিদিকে এক তান্ত্রিকের কাছে নিয়ে গেছিল, কামাখ্যার এক তান্ত্রিকের কাছে, সে বলেছিল তোমার মেয়ের যোনি পুজো করতে হবে, ঠিক আছে, এবং এরা রাজি হয়েছিল। যোনি পুজো করার মানে কি না, ভেতর থেকে বাইরে পর্যন্ত একই কালারের বস্ত্র পরবে, ঠিক আছে, মানে লাল সাধারণত। একটা কথা জানতে চাই, এই যে চেচে বলছে, মানে এই যে মেয়েটা যার প্রবলেমের জন্য তোমার কাছে এসছে, তাকে কামাখ্যাতে নিয়ে গেছিল? হ্যাঁ, তাকে নিয়ে গেছিল। এগুলোর মা বাবা তখনও ভাঙেনি, এর পিছনে আরো গল্প আছে। তো এবারে ইন্টারেস্টিং জায়গা আমরা যাচ্ছি, সেটা হচ্ছে মানে শুরুয়াতটা কোথা থেকে প্রবলেম। তো বলছে জানিস, আমাকে বলছে জানিস, একে নিয়ে গেছিল ওই তান্ত্রিকের কাছে কামাখ্যা, যার কোনো প্রচার নেই, সে একটা ওই মায়াঙ্কে থাকতো, ওখানে কার সন্ধানে গেছিল মেয়েকে নিয়ে, কি না মেয়েকে ভূতে ধরেছে, মানে আমি ধরেছি, বুঝলে তো। হ্যাঁ, তো আমি তো ধরলেও আমার দিদির ক্ষতি করিনি, জিজ্ঞেস কর, আমি কিচ্ছু ক্ষতি করিনি, কিন্তু ওরা ওখানে গিয়ে আমার দিদির 12টা বাজালো। কি করেছে কেসটা না, ওই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে ওই তান্ত্রিক বলেছিল তোমার মেয়ের ওপর বিরাট ভূতের ভর, মানে এর ভর আছে, জিনের ভর আছে, কেউ জিন ভর করেছে, তো এই মেয়ের যোনি পুজো করলে ওই জিন চলে যাবে। এবং যোনি পুজো মানে, আমি আসছি, যোনি পুজো মানেই যোনি পীঠ মায়ের, সেটা হচ্ছে কামাখ্যা। তো এখানেই নিয়ে আসতে হবে এবং সারা রাত ব্যাপী একটা ক্রিয়া হবে। ক্রিয়াটা কি বলছি, যোনি পুজোতে মেয়েটাকে
ভেতর থেকে ওপর পর্যন্ত একই কালারের বস্ত্র পরতে হবে, মানে লাল কালারের পেন্টি তো লাল কালারের পেন্টি, লাল কালারের ব্রা, লাল কালারের একটা শিফন শাড়ি, ঠিক আছে, এটা পরতে হবে। এবং একটা গন্ডি কেটে দেওয়া হবে, ওই সারা রাত ব্যাপী ওই গন্ডিটাতে কাউকে ঢোকানো যাবে না, মানে ওর মা বাবা বাইরে থাকবে, সারা রাত তান্ত্রিকটা ওর সাথে ছিল। মানে ওই মেয়েটি, ওর মা বাবা জানছে যে মেয়েটার উপকার করছে তান্ত্রিকটা, বাট আসলে তান্ত্রিকটা ওর উপকার করেনি, তান্ত্রিকটা নিজের উপকার করছিল। মানে এতগুলো জনি পরিভ্রমণ করলে তান্ত্রিকটা একটা বিশাল ক্ষমতার অধিকারী হয়, ঠিক আছে। ওকে, আমি সাধারণত বলে রাখি, ডিটেলে আমি যাব না, 100টা জনি যদি কোনো পুরুষ, মানে কোনো তান্ত্রিক আমি বলছি, যদি পরিভ্রমণ করে, পরিভ্রমণ মানে কি গুড়া তা তো নয়, পরিভ্রমণ মানে ইন্টিমেট হওয়া, ঠিক আছে। যদি 100টা নতুন নতুন জনি, মানে নতুন নতুন মেয়ের সাথে সহবাস করে কোনো তান্ত্রিক, সেই একটা গুরু, মানে গোপন মন্ত্রের দ্বারা, তাহলে সেই তান্ত্রিক বশীকরণে ক্ষমতাশালী হয়, যার দিকে তাকাবে সে বশ হবে, যশ সিদ্ধি হয়, বাক সিদ্ধি হয়, যা বলবে তাই ফলে যাবে। যশ সিদ্ধি মানে যে হাতে যা কাজ করবে সেটা ভালো হোক খারাপ হোক তাই সিদ্ধ হয়। এবার এখানে একটা কথা বলি, কোনো তান্ত্রিক যদি ভালো কাজ করে সে ডান হাতে করবে, যদি কোনো খারাপ কাজ করে সে উল্টো হাতে করবে, বাঁ হাতে করবে, রাইট। এরা অত জানতো না, এরা কিন্তু দেখেছে যে লোকটা শুরু থেকে শেষ পর্যন্ত বাঁ হাতে কাজ করছিল, মানে জলের ঘটি আনা থেকে গন্ডি কাটা থেকে, এরা হয়তো ভেবেছে যে লোকটা লেটা, অত গুরুত্বই দেয়নি। কিন্তু আমি এখানে সকলকে আরেকটা শিক্ষার পয়েন্ট দিয়ে দিচ্ছি, যে তান্ত্রিক ডান হাতে কাজ করে সে শুদ্ধ বৈদিক পদ্ধতিতে কাজ করে, যে তান্ত্রিক বাঁ হাতে কাজ করবে সে কিন্তু মানে নেগেটিভ কাজ করছে, জেনে রাখবেন। আর আমি বেশি বললাম না, ঠিক। মানে তুমি বলছো যে ওই গন্ডির মধ্যে এই মেয়েটার সাথে ওই তান্ত্রিক শুয়েছিল সেই রাতে, হ্যাঁ একদম সোজা কথাই শুয়েছিল, এবং তার এক বিশেষ বন্দি করা এন্টিটি ছিল যাকে সে ইন্টিমেট হওয়ার পর তার শরীরে ট্রান্সফার করে দেয়। ক্লিয়ার বলছো? মানে যার কাছে ভাই ভালো করার জন্য গেছে সেই তো প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, তো দরকার নেই তোর ভালো করার, ওর সংসার নেই, ওই তান্ত্রিকের সংসার ছিল না, সে একা থাকতো, সে মায়াঙ্কে থাকতো। সব থেকে বড় কথা, মায়াঙ্কে, আমি বলছি না মায়াঙ্ক মানে খারাপ, নো ডাউট ভালো ভালো লোকরা আছে, কিন্তু আমি একটা কথা বলবো, যারা ভালোর জন্য থাকবে না তারা খুব সচরাচর কিন্তু তাদেরকে দেখতে পাবে না মায়াঙ্কে। একে খুব অ্যাভেলেবেল যখন পেয়ে গেছিল তখনই জানতে হবে ওটা মানে গন্ডগোলের ব্যাপার আছে। কারণ যাদের সংসার নেই তাদের পেটের চাহিদাও নেই, একদম বাস্তব কথা, ঠিক কি না। তার কোনো প্রচারের দরকার নেই, কে এলো কে গেল দরকার নেই, সে খালি বুঝে সুঝে লোকের উপকার করে, যে হ্যাঁ যে খুবই নিডি পিপল তাকে ও নিজে যেচে এসে দেখা করে তার উপকার করে যাবে, কারণ ঈশ্বর তাকে দেখাবে যে যা তুই তার কাছে, এখানে গেলে তোর এই শিষ্য খুব কষ্টে আছে, তুই যা, তাকে তোমায় খুঁজতে হবে না, সে তোমাকে খুঁজবে, জানো তো। আচ্ছা আচ্ছা, তাকে আদেশ দেওয়া হবে যে অমুক জায়গায় অমুক জন আছে। এবারে এর ক্ষেত্রে তো একজন কেউ দিয়েছিল মানে ঠিকানা গেছে, এবারে এদেরও অনেক ভুল আছে। যখন বলেছে জনি পুজো করব, জনি মানেই তো বুঝতে হবে না কি পুজো হচ্ছে, মানে ওর বাবা মাটাও কি না কিছু জানে না, আবার সব জানতা হরিদাস পাল। আমি ওনারা হয়তো শুনছেন, যদি শুনেও থাকেন আমি বলছি ঘটনাটা, যে হ্যাঁ আপনারা নিজেদেরকে ভেবেছিলেন সব জানতা হরিদাস পাল, সেই কারণেই যখন এত কিছু ঘটেছে আপনারা কারুর পরামর্শ নেননি, পুরো নিজের বুদ্ধিতে গেছেন। যখন লোকটা বাঁ হাতে কাজ করছে একবার অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনি বাঁ হাতে কেন কাজ করছেন, ঠিক না। বাঁ হাতে কাজ ছেড়ে দাও, নিজের মেয়ে, ঠিক আছে, রাতে একটা তান্ত্রিকের কাছে ছেড়ে দিল। আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তার গার্জিয়ানরা প্রেজেন্ট থাকে, কাজ হয়ে গেল, টাচ করারও মাঝে মধ্যে হয়তো কোনো কারণে তার শরীর বন্ধনের জন্য কিছু দরকার হলো, বাট সেই টাচটাও একটা ক্লায়েন্ট বুঝতে পারে কোনটা ভালো টাচ কোনটা খারাপ টাচ, ঠিক তো। সবাই বুঝতে পারে, সেটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। তো যখন আমি আরেকটা জিনিস এখানে একটু মানে বলছি, মানে এরকম অনেকেই তো কথা বলে আমার সাথে, ঠিক আছে, এই যে ধরো কোনো তান্ত্রিক, মানে আমি সবাইকে বলছি না কিন্তু একদমই জেনারেলাইজ করছি না, একদম আমিও এখানে সবাইকে বলছি না, একদম পুরুষ মানুষ আছে, ঠিক আছে, মানে ইভেন এরকমও পেয়েছি পূর্ণিমাদি, মানে বলে যে মানে মানে নোংরামো করে গেছিল, বলে যে ভিডিও করলে এটা দেখাও সেটা দেখাও, এর ফটো পাঠাও তার ফটো দেখাও, ঠিক আছে, আমার সাথে এসে দেখা করো, এইগুলো বিশাল নোংরামি হয় এই লাইন। এই কারণেই তো একটার জন্য
90টা লোক খারাপ হয়ে যায়। আজ আমি ঘটনাটা বলছি, কিন্তু কোনো না কোনো লোকের মনে এই প্রশ্নটা আসবে যে তাহলে দিদি কাকে বিশ্বাস করব? তোমায় কি পুরোপুরি বিশ্বাস করা যায়? ঠিক কি না? ডেফিনেটলি। আমি আজকে এত ডায়লগ মারছি, এত কিছু বলছি, কিন্তু তুমি জানো আমি কেমন, আমি জানি আমি কেমন, বা আমার বাড়ির লোক জানে। আদার্স যে দূরে আছে সেও তো দুবার ভাববে আমার কাছে আসতে, যে ভালো তো। তো আমার কিছু কিছু, ওই তো বললাম, যে তান্ত্রিক ডান হাতে কাজ করবে বা যে ওইসব বলবে না রাত থাকো, হ্যান থাকো, ত্যান থাকো, রাত থাকার দরকার পড়ে না, পরিষ্কার কথা। কারোর দোষ শান্তি করতে রাত থাকার দরকার পড়ে না। একটা ইয়াং মেয়েকে তুমি আমি তো মেয়ে ছেলেকে আমি নিতে পারবো, মানে আমি একজন মেয়ে হয়ে একটা মেয়েকে বলতে পারি সারা রাত থাকো, সেখানে সন্দেহের জায়গা থাকতে পারে না। কিন্তু একটা পুরুষ মানুষ তান্ত্রিক যখন বলছে, তার মা বাবা একবারও প্রশ্ন করলো না? মা বাবাটা ওকে মানে কিছু সংস্কৃত ভাষা আমার প্রয়োগ করতে ইচ্ছা করছিল, যেহেতু রেকর্ডিং আমি কোনো ইউজ করছি না। যাই হোক, বলো তারপরে। তখন ওই এন্টিটিটাকে ওর শরীরের মধ্যে ইন্টিমেট করে ওই মেয়েটির ইয়ে নিয়ে এবং নিজের স্পার্ম নিয়ে মালসার মধ্যে ঢুকিয়ে মায়াঙ্কের নির্জন স্থানে পুঁতে দেওয়া হয়। এবং এই সব থেকে আশ্চর্যের ব্যাপার, এই মেয়েটা কিছু জানেই না কিন্তু ওর সাথে কি ঘটেছে না ঘটেছে। মেয়েটার সাথে এরকম জানে না, না কি করে জানবে? তার এটা তো বুঝতে পারছো যে খারাপ কাজ করলেও তান্ত্রিকটার পাওয়ার ছিল। তো তান্ত্রিকটা যখন পাওয়ার, এবারে কেউ দয়া করে আমাকে তার নাম ধাম জিজ্ঞেস করবেন না, আমি নিজেও কিন্তু চিনি না, জানি না, ঠিক আছে? তো যে ওই খারাপ তান্ত্রিকটার কি নাম বলো, আমি নিজেও জানি না। আমার যা ঘটনা ভূতে আমাকে বলেছে আমি তাই বিশ্বাস করেছি। মানে ওর মরে যাওয়া ভাই, সে তো ভূতই হলো। তো ভাই না বোন? না না, ছেলে ছিল। ও এটা ছেলে ছিল? এটা ছেলে ছিল, হ্যাঁ, 4 নাম্বারটা ছেলে ছিল। তো যখন বলছে যে ওর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, এবং আমার তো নিজের খারাপ লেগেছে জানিস, মানে ও বলছে যে আমার নিজের খারাপ লেগেছে যে আমার জায়গাটাকে অন্য কেউ দখল করে নিল, মানে আমার দিদির শরীরে অন্য কেউ প্রবেশ করলো, এবং সে খুব খারাপ, সে খুব নোংরা, একে বের কর। আলাম একে বের করলে তো তোকেও বেরোতে হবে, তোকে তো বেরোতেই হবে। হ্যাঁ, তখনও জেদ করছে আমি বেরোবো না, আমি আমার দিদিকে বাঁচিয়ে রাখি, আমি আমার দিদিকে বিপদ থেকে রক্ষা করি, আমি বেরোবো না, ওকে তুই বার কর। আমাকে বলছে কি করে বার করবে, ওই সলিউশন বললো না, কামাখ্যা যা, আমি তোকে জায়গা বলছি, কামাখ্যা যা, মায়াঙ্কের ওই জায়গাটাতে ওই মালসাটা পোতা আছে, ওই মালসাটাকে বের কর। ওই মালসাটাকে বের করে, তো ওই কথাটা বলার পর যে ওখানে গিয়ে মালসাটা জ্বালাতে হবে, এই কথাটা বলার পর আমরা একটা নির্দিষ্ট দিন মানে স্থির করি যে এই দিনে গিয়ে এই কার্যটা করা হবে। বাট এটাও আমাদের মনে জানতাম আমরা যে সামান্য পজেস কেস ছাড়াতে গেলে যদি রাস্তায় প্রবলেম আসে, তাহলে এই ব্যাপারটাতে তো প্রবলেম মারাত্মক আসবে ভাই, তাই না? যে কারোর শরীরকে পজেস করবে বা যে কারোর জায়গায় আশ্রয় নেবে, সেটা তো ওর শরীরটা তো ওর আশ্রয় স্থান হয়ে গেছে এতদিন ধরে, তাকে তুমি এত সহজে উৎখাত করতে পারবে না, তাই তো? মানে ওই মেয়েটার মধ্যে দুটো ছিল। এবার যখন, কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার, এ এত চালাক, মানে ও তো ঠিক এন্টিটি না, তান্ত্রিকটা একটা বাজে বস্তুকে ওর মধ্যে কি বলবো চালান করেছিল শরীরে ওর, ঠিক আছে, নিজের শক্তি বাড়াবার জন্য। সে এত গুপ্ত ভাবে ছিল যে যদি এর ওই মরে যাওয়া ভাই যদি না বলতো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে এরকম কিছু আছে, ঠিক তো? ও পুরো গোপন ছিল, একদম গোপন ছিল। যখন তার ভাই এইসব ঘটনাগুলো বলছে, তখন ওর মধ্যে আবার ওর ভর এসেছে, মানে তখন বলছে নিয়ে চল, দেখছি কিভাবে তোরা করে নিস, দেখে নেবো। মানে খুব অ্যাগ্রেসিভনেস গলায়, প্রচন্ড অ্যাগ্রেসিভনেস গলায়। আমি ভাই ফ্ল্যাটে থাকি, জানলা দরজা খোলা, এরম চিৎকার করছে, ওপর পর্যন্ত আওয়াজ গেছে। মানে আমার ওপর তলায় যিনি থাকেন উনি রাতে ফোন করে বলছেন কি হয়েছিল, তো তখন ওকে হালকা ফুলকা বললাম মেন্টাল সমস্যা ছিল, কি করব। তো কারণ 2বার ভয়েস চেঞ্জ হচ্ছিল এবং এক মারাত্মক চিৎকার করছে মেয়েটা। তবে যে তোরা নিয়ে চল, দেখছি কিরাম ভাবে নিয়ে যাবে। তখন ওর মা বলছে দিদি এই চেহারা আমার মেয়ের বা এই গলার আওয়াজটা কিন্তু এই প্রথম, এর আগে শোনাই না। এর আগে যেটা মানে ভাই বা দাদা যাই বলো, যেটা হয়েছে সেটা আমরা জেনে গেছিলাম যে ওর কিছু মেন্টাল প্রবলেম বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, ওটা ওই আওয়াজের সাথে আমরা পরিচিত, কিন্তু এই আওয়াজটা আমাদের কাছে একদম নতুন। এইটা কি হলো, তখন এইটা কি হলো বোঝার তো দরকার নেই, সে তো নিজেই বলে দিচ্ছে কি হলো, তাই না?
তখন এবার আমার নিজের একটু এবারে সত্যি কথা বলতে ভয় ভয় পাচ্ছিল, কারণ তান্ত্রিকের কোনো কিছু চালান করা, পাচার করা, যাই হোক না কেন সেটা খুব স্ট্রংই, তাই তো? তো আমরা বললাম দেখুন একটা কথা বলি, আমরা না কি আলোচনা করব সেটা ফোনে করব না বা এখানে বসেও করব না, যা হবে মেসেজ করে হবে। একটা কথা জানবে, ভূত বলো বা জিন জিন্নাত যাই বলো, তারা কিন্তু আলোচনা বা কি কথা হচ্ছে বুঝতে পারে, কিন্তু কি লেখা হচ্ছে সেটা পড়তে পারে না। আচ্ছা আচ্ছা। এবারে আমাদের কবে দিন স্থির হচ্ছে, কবে আমরা যাচ্ছি, কিসে করে যাচ্ছি, কি কি করব, এসব কথা আমরা সব টেক্সট করে আলোচনা করব হোয়াটসঅ্যাপে, আমরা কিন্তু ফোনে কথা বলবো না, এটা ওর মাকে বলি। তখন মেয়েটা অজ্ঞান হয়ে গেছে আমার ঘরে। তো তখন ওর মা বলে আচ্ছা দিদি ঠিক বলেছেন, কেন কারণটা? তাহলে এখন আমি কারণ বলবো না, বাট আমি আপনাকে মেসেজ করব যে এই ডেটে আমার দিন হচ্ছে, এবার আপনি বলুন যে আপনার কবে দিন হবে, না আপনি যবে বলবেন সেদিনই যাব, ঠিক আছে? তখন একদম এবার সব ফুল ফ্যামিলি পোলাইট হয়ে গেছে, বুঝে গেছে কেস। তো তখন ওনাকে মেসেজ করলাম যে দেখুন আমার এই তারিখে এই এই কাজ আছে, আমরা এই তারিখের পরে যাব। তো ওনারাও লিখলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই হলো আমাদের দিন স্থির। আমরা আমাদের মতো টিকিট করেছি, ওরা ওদের মতো একই ট্রেনেই টিকিট করেছে, ট্রেনে গেছিলাম। তো মেয়েটাকে বলা হয়েছিল যে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি কি যাচ্ছি মেয়েটাও জানতো না, ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? তোমরা একসাথে টিকিট এই কারণে করো না যাতে ওই মেয়েটা তোমাদের ট্রেনে দেখতে না পায়? মেয়েটা না, যাতে বুঝতে না পারে ওরা যে আমরা মানে আমরা যাচ্ছি, মানে আমরা কি প্ল্যানিং এ যাচ্ছি, ঠিক আছে? এবং আমাদের ইয়েও আলাদা নেই, ওরা নন এসি নেই, আমরা এসি নেই। ওরা বলে যে আমরা অন্য এতে থাকবো, তো এসি নিতে পারতো, বাট ওরা বললো না, নিজেরাই বললো যে আমরা কিন্তু নন এসি টিকিট পেয়েছি। ভালো কথা। আমাদের ফোনেই টেক্সট করছি যে আপনারা উঠেছেন কিনা, এই হয়েছে কিনা। বললো হ্যাঁ আমরা কামাখ্যায় নেমে দেখা করছি, মিট করছি। গুয়াহাটিতে নেমে গুয়াহাটিতে নামলাম। গুয়াহাটি পর্যন্ত ট্রেনে কোনো রকম সমস্যা হয়নি, কারণ মেয়েটা অর্ধেক রাস্তা ঘুমিয়েছিল। প্রবলেমটা শুরু হলো গুয়াহাটিতে নামার পর গাড়ি করতে হয়, তারপর পাহাড়ের ওপর মায়ের মন্দির, ঠিক আছে, অনেকটা উপরে, তো গাড়ি করে যেতে হয় মায়ের মন্দিরের ওই স্থান পর্যন্ত, হোটেল ফোটেল সব ওখানেই আছে। তো একটা গাড়ি করা হয়, তখন শুরু হলো গাড়ির ওপর, মানে যখন নেমে গেছি গুয়াহাটিতে, ওখানে গাড়ি করলাম যখন, তখন মেয়েটা জেগে ওঠে এবং গাড়ি যখন চলতে শুরু করে তখন প্রথমে জানলার এদিক ওদিক দেখলো, তখন কিন্তু আমরা একটা গাড়িতেই রয়েছি ভাবো। তখন ও মেয়েটা জানলার এদিক ওদিক তাকালো, তখন ঘুমোচ্ছিল, তো ওই ওর বাবা তুলেছে, মানে যেমন চ্যাংদোলা করে তোলে ওইভাবেই তুলেছে। তো মানে অজ্ঞান টাইপের ছিল, মানে এটা খুবই পিকুলিয়ার, ঘোর ঘুম যাকে বলে। হ্যাঁ, এবং ওর মা বলে ও রাতে খায়ওনি, মানে সারা রাত যে এসেছে রাতে কিন্তু খায়ওনি। তো আমি বললাম যে ওঠাবার চেষ্টা, তো বলছে 2-3বার ডেকেছি, তো দেখলাম যে ও বললো যে তোমরা খেয়ে নাও, এটাও নাকি ঘুমের ঘরে বলেছে তোমরা খেয়ে নাও, আমি খাবো না, তো সলিড ঘুমিয়েছে যাকে বলে। এইবারে ও গাড়িতে চাপার পর উঠে বসে এবং বসে জানলার চারিপাশে আগে দেখে, এবং নাকের মধ্যে একটা গন্ধ শোকে, মানে আমি সে সিনটা কি করে বোঝাবো, মানে হয় না নাকে গন্ধ শোকে একটা খুব বাজে ভাবে, এবং ও বুঝতে পারে যে এটা খুব চেনা গন্ধ, বুঝলে তো, এবং খুব চিরবিড়িয়ে ওঠে গাড়ির মধ্যে। তখন আমরা কিন্তু প্রেজেন্ট, এবং আমার ছেলে যায়নি, আমার ছেলের পরীক্ষা চলছিল, আমার ছেলে যায়নি, আমি আর আমার হাজবেন্ড গেছিলাম, আমার মা বাবার কাছে ছেলে ছিল, তো ভাগ্য ভালো, খুব ভাগ্য ভালো, ছেলে যায়নি। তো গাড়ির মধ্যে তখন আমাদের কাছে ঘটছে, ও চারিদিকে দেখছে, চারিদিকে গাড়ির ভেতর থেকে, লোকটা মানে যে ড্রাইভার, সে এদের না এগুলো দেখে অভ্যস্ত, কামাখ্যা বলো তারাপীঠ বলো, এদের মোটামুটি আইডিয়া আছে, ঠিক আছে। তো ওরা বলছে, দাদা সামনে ছিল, মানে আমার বর সামনে ছিল, তখন ওকে বলছে দাদা পজেস, এমনি আস্তে করে জিজ্ঞেস করছে। তখন তোমার দাদা বলছে না না মেন্টাল সমস্যা আছে, বুঝলেন, মেন্টাল সমস্যা আছে, মায়ের কাছে মানত ছিল, সেই পুজো দিতে এসছে। লোকটাকে বললে হয়তো নাও যেতে পারে, তাই না, ভয় তো সবার থাকে, বলেই লোকটাকে। তখন লোকটা বলছে আচ্ছা দাদা ওর কি গায়ে জ্বর আছে, এটা কিন্তু জিজ্ঞেস করেছিল যে ওর গায়ে জ্বর বা আপনাদের কারো গায়ে জ্বর আছে। তা আমি বললাম না 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 কারোর জ্বর নেই, আমরা সবাই সুস্থ, কেন বলো তো? তো বলছে না জাস্ট এমনিই জিজ্ঞেস করছি, এবং খুব ভালো বাংলা বলতো ছেলেটা, যে ড্রাইভারটা খুব ভালো বাংলা বলতো। তো ও কামাখ্যা মন্দিরে নিয়ে যায়, এবং তখন মেয়েটা চিৎকার শুরু করে, আমাকে এনেছিস কেন, গাড়ি থেকে নামা, মানে সে ঝাঁপিয়ে পড়বে। তখন ড্রাইভারটা বলছে দিদি ওনাকে ধরুন ভালো করে, আর মা ভালো করে দাও মেয়েটাকে, ও ড্রাইভারটা নিজে বলছিল জানো তো, মা যেন ভালো হয়ে যায় মেয়েটা, মানসিক সমস্যা। হ্যাঁ, তো ড্রাইভারটা বললেন আপনি তাড়াতাড়ি একটু চালান, এটা ও পাহাড়ি রাস্তা, তাড়াতাড়ি তো করতে পারে না। মেয়েটা শুধু
বলছে গাড়ি খোল, হাম ইহা সে নিকাল নিকাল মুঝে। তখন হিন্দি বলছে মাঝে মধ্যে, গাড়ি খোল মুঝে নিকাল ইহা সে। তখন মাটা বলছে কেন, কোথায় বেরোতে চাস, তুই কোথায় বেরোবি, তোরা কোথায়, তুম লোগ কাহা লে যা রে হো সব পতা है, मुझे निकालो नहीं तो सबको मार डालूंगी। ঠিক আছে, सबको मार डालूंगी, এতে প্রমাণিত হয় যে ছিল সে মহিলা। আচ্ছা আচ্ছা। তো তখন কামাখ্যার মন্দিরের আগে, মানে কি বলবো, একটা তারামার মন্দির আছে ঠিক কাছাকাছি, তারামার মন্দিরটার ওপরেই আছে দাদা ভাই হোটেল। আচ্ছা আচ্ছা। দাদাভাই হোটেলে আমরা রুম নিই, দাদাভাই হোটেলে রুম নিয়ে আমরা থাকি, দুটো রুম পাশাপাশি নিই। এবং তখন ও তেহেলকা মাচিয়ে যাচ্ছে, মানে ও ঝাপাঝাপি যা করার করছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা কেস, যারা কিন্তু পজেস হয় অনেকক্ষণ কিন্তু এক নাগারে পজেস থাকে না, মানে আসা যাওয়া করে এন্টিটি, বুঝলে তো। তো একবার করে অজ্ঞান হয়ে যায়। আর এই মেয়েটার সিমটম ছিল কি বলতো, যখন ওর ভাই আসতো শরীরে, তার আগে ওর প্রচন্ড একটা কাশি হতো, মানে হঠাৎ করে কাশি শুরু হতো, মারাত্মক কাশি। কাশি হতে 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 ওর ভাই বা দাদা যাই বলো আসতো। আর এ যখন আসতো তখন আমরা যেটা লক্ষ্য করলাম, এ যখন আসতো তখন ওর হাত পা পিছন দিকে মুড়ে যেত। আচ্ছা, পিছন দিকে হাত পা মুড়ে প্রচন্ড একটা যন্ত্রণা হচ্ছে এরকম একটা ব্যাপার, তারপরেই আসতো। আর কাশি মানেই জানবে, দেখো এই কদিনে আমরা এটা মানে বুঝেছি বা বুঝতে পেরেছি, কিন্তু ওর মা বাবা এতদিন দেখেও কিন্তু বুঝতে পারেনি। তো থাকি রাতে, এবার পরের রাতে থেকে পরের দিন তো ক্রিয়াগুলো করবো, রাতের অন্ধকারে মায়াং যাওয়া অসম্ভব, ইম্পসিবল ব্যাপার, এবং সত্যি কথা বলতে উচিত না। যে জায়গাটা মায়া নির্ভর, যার হাওয়া বাতাসে নিঃশ্বাসে প্রশ্বাসে তন্ত্র ব্ল্যাক ম্যাজিক মায়া রয়েছে, সেখানে রাত কতটা ভয়ঙ্কর বুঝতে পারছো তো। এক্স্যাক্টলি, রাতে যাওয়া যাবে না। এবার রাতটা তো আমাকে হোটেলে থাকতে হবে, আমরা আমাদের মতো রুমে শুয়েছি, ওরা পাশের রুমেই ছিল শুয়েছে। এবারে রাত তখন 2:45 কি 3টে, আমাকে তোমার দাদা ডাকছে, মানে তোমার দাদার গলাতে ডাকছে, একটু বাইরে এসো। আমি এটা পরিষ্কার শুনেছি, একটু বাইরে এসো, পুরো দাদা বলছে পুরো ওর গলা, হ্যাঁ একটু বাইরে এসো। আমি ছিলাম মানে যে দরজাটা মেন বন্ধ তার পাশের দিকটাতে আমি ছিলাম, আর আমার পেছনে ছিল দাদা, মানে ওই সাইডে দেওয়াল সাইডে দাদা ছিল। তা আমি না ওটা লক্ষ্যও করিনি ওকে, যে ও কি বলে শুয়ে আছে আদৌ, আমি ওটা দেখিনি। আমি ওর আওয়াজ শুনেছি, খালি আমি জিজ্ঞেস করলাম বাইরে কেন, মেয়েটা কোনো উৎপাত করছে, কারণ মাথায় তো এটা চলছিল যে রাতটা মানে শেষ হলে বাঁচি, ঠিক আছে। তা আমি ভাবছি মেয়েটা কোনো উৎপাত শুরু করেছে নাকি। আমি কিছু হিতাহিত না ভেবে দরজা খুলে বেরিয়ে গেছি, আচ্ছা যে দাদা ডাকছে, এবং দরজা খুলে বেরিয়ে একদম ওদের রুম ছিল, ওদের রুমের সামনে দাঁড়িয়ে আমি বলছি দিদি ভাই কিছু কি সমস্যা, এরকম করেছি, অনেক জোরে নাকি বলেছি, দিদি ভাই কিছু কি সমস্যা, 2-3বার বলেছি। এমনকি সিসিটিভি ক্যামেরাতেও, হোটেলের সিসিটিভি ক্যামেরাতেও আছে যে আমি সিরিয়াস রাতে কিন্তু বেরিয়েছিলাম। এবারে আমি বলছি কিছু হয়েছে, কোনো আওয়াজ আসছে না। এটা 2-3বার জোরে বলার পর তোমার দাদা বেরিয়ে এসছে, তখন বেরিয়ে এসে বলছে তুমি এখানে কি করছো, আমি তুমি তো ডাকলে, কিছু হয়েছে মেয়েটার, বলছে তাড়াতাড়ি রুমে চলো। আমার হাতটা ধরে জোরে রুমে ঢুকিয়েছে, দরজাটা বন্ধ করেছে, বলছে আমি তোমাকে কখন ডাকলাম গো, আমি বলছি এই তো তুমি ডাকলে, বললে বাইরে এসো, তো বলছে তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো, বহু বাঁচান বেঁচে গেছো, ঠিক আছে, আর তোমার কবজ কই। আমি বললাম ওই কবজটা খুলে বালিশের তলায় রেখেছি, মানে আমার যে কবজ রাতে আমি শুয়ে বালিশের তলায় রেখে দিই, সেটা নিজের বালিশের তলায়, আবার সকালেই উঠে পড়েনি। তো বলছে ইমিডিয়েট কবজটা পড়ো। আমি ইমিডিয়েট কবজ বললাম হলোটা কি, তো বলছে খুব পডকাস্ট করে এসেছিলে না নিশির ডাক। আমি বলছি হ্যাঁ তাই তো, হয়তো। তো বলছে আজকে তোমার সাথে এটাই ঘটলো, বুঝলে, সিরিয়াসলি। এবং আমি আশ্চর্য যে সিরিয়াস, আমি মানে কিছুদিন তুমি হাসছো তার উপরে, এখন হাসছি, তখন তো হাসিনি। তখন আমি ভাবছি যে আরে ভাই, আমি তো কিছুদিন আগেই ওর সাথে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, লোককে জ্ঞান দিয়ে এলাম, সেখানে আমি কি করে বেরিয়ে গেলাম এত রাতে এক ডাকে, যে একবার বাইরে এসো, আর আমিও ঝুট করে দরজা খুলে বেরিয়ে গেলাম। তো তাহলে হলো তো আমার সাথে, যে আমি কিনা বসে জ্ঞান দিয়ে এলাম তার সাথেই ঘটলো তো। তো তখন না মাথা ঠিক থাকে না, এটাই হলো বাস্তব। তান্ত্রিক হও আর যাই হও, সবার আগে আমিও মানুষ, তুমিও মানুষ, তাই তো। মানে ইভেন তুমি তো তোমার কবজটাও ছিল না, এবং কবজটাও ছিল না বলেই সুযোগটা নিতে পেরেছিল। ইভেন আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, মানে ইভেন বলা উচিত না, আমাদের সবারই একটা না একটা প্রোটেক্টিভ শিল্ড থাকে, সবার থাকে, তোমারও আছে। হ্যাঁ, যাই হোক, এবার এখানে বিষয়টা হচ্ছে কিছু কিছু সময় তো সেগুলো মানে বাথরুমে যাচ্ছ, এতে যাচ্ছ, তাতে যাচ্ছ,
ওরা তো ডেফিনেটলি কখনো না কখনো, আর এই চান্স গুলোই ওরা নেয়, এই চান্স গুলোই ওরা তককে তককে থাকে, তো একদম তককে তককে থাকে। তারপর কি হলো পূর্ণিমাদি? তো দিয়ে আমাকে, আমি বললাম যে সত্যি সিরিয়াস আমার সাথে মিসির ডাকের ঘটনা ঘটলো? বলছে হ্যাঁ, তোমার প্রাণটাকে হয়তো ডাবের ভেতর ঢোকাতো না বা তোমাকে মেরেও ফেলতে পারতো না, এইটুকু ক্ষমতা ছিল না যে তোমাকে মেরে ফেলবে, বাট তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, আমি দেখলাম যে সত্যি কি হয়েছিল। আমি পরের দিন লোকটাকে বলবো, রিসেপশনের লোকটাকে, যে আমাকে এই টাইম থেকে এই টাইমের একটু আমার রুমের চারপাশের ক্যামেরাটা শো করার। এক্স্যাক্টলি আমি দেখেছি, আমি 2:45 বেরিয়েছি, বেরিয়ে ওদের রুমের সামনে গেছি, গিয়ে ডেকেছি অনেকবার। কেন ডেকেছি জানি না। এবার সকাল হলো, ওদের বাড়ির লোককে কিছু বলিনি কিন্তু, যে রাতে এরকম আমার সাথে হয়েছে, কারণ আরো ভয় পেয়ে যাবে ওরা। কিছু মানে নিশির ডাকের ব্যাপার হয়েছে না, মানে যে এনটিপি কে তোমরা এই করতে যেত সেই কোনোভাবে তোমাদের? হ্যাঁ, ও আমাকে কোনোভাবে বিভ্রান্ত করে কোথাও নিয়ে যেতে চাইছিল, মানে মানে যাতে কাজটা পণ্ড হয়ে যায়, যদি আমি হারিয়ে যাই। ধর আমাকে মারলো না, আমাকে কিছু সময়ের জন্য হারিয়ে দিল, বা আমি নিজে হারিয়ে গেলাম, তো সেটাও তো কাজটা পণ্ড হবে না। তখন তো আমার বর আমাকে খুঁজবে, তাই না? তো যাই হোক, আমাকে মেরে ফেলতে অ্যাটলিস্ট পারতো না, কিন্তু আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তো তারপর সকালবেলা হয় সিসিটিভি ক্যামেরায় দেখা ফেকা হলো, চান করলাম, চান করে সবার আগে মাকে পুজো দিলাম, যে কোনো কাজ করব আগে মাকে পুজো দেবো, আগে মাকে পুজো দিলাম সকালবেলা। পুজো দিয়ে এবারে আমরা মায়াঙ্ক যাব। মেয়েটা মন্দিরে ঢুকেছে, কিন্তু সত্যি কথা, মেয়েটা মায়াঙ্কে কি যাওয়া যায় না? মানে ওখানে মানে আশেপাশে পাওয়া যায়, মানে ওখানে ঢোকা যায় মায়াঙ্কে? হ্যাঁ, কেন যাবে না? আচ্ছা, মায়াঙ্কে যাওয়া যায়, নো ডাউট। তো ওখান থেকে গাড়ি ছাড়ে মায়াঙ্কে নিয়ে যাওয়ার জন্য, অটো টোটো রিক্সা সব পাবে। আচ্ছা, তো আমরা গাড়ি করি, গাড়ি করে যেই মায়াঙ্কে যাওয়ার জন্য, মেয়েটা কিন্তু সকালে চান করেছে, পুরো মাথা ভিজিয়ে চান করে শুদ্ধ মনে পুজো দিয়েছে, সব করেছে। তারপরে মেয়েটা যখন মায়াঙ্কের দিকে, মানে যত গাড়ি এগোয়, ও গাড়ির ওপরে ছাদে হাত দিয়ে, মানে সেই ওপরটাকে দাম দাম করে ঠুকছে, বুঝলে? এই ড্রাইভারটা কিন্তু মেন্টাল বলেও বোঝেনি, ও পুরো বুঝে গেছিল। ও বলছে, দাদা ভাই মিথ্যে কথা বলছেন, আপনারা মায়াঙ্ক যাচ্ছেন এবং এরকম করছে, এরা কিন্তু অন্য কেস আছে, আমি জানি। তোকে যত বলছি না পাগল, বলছে আপনি আমাকে, আপনারা হতে পারেন তান্ত্রিক বা যাই হন, আমরাও না থাকতে থাকতে এসব দেখে অভ্যস্ত হয়ে গেছি, ঠিক আছে? তো আমি বুঝে গেছি, কিন্তু আপনারা ভয় পাবেন না, আমি নিয়ে যাবো আপনাদেরকে, ঠিক আছে? যাই হোক, ও ভীতু ছিল না, বলছে আমি নিয়ে যাবো এবং আমি দেখবো কি হচ্ছে, ওর খুব ইন্টারেস্ট ছিল। চলো ভাই, ভালো লোক পেয়েছি মায়ের সহায়তায়। তো এবার ও দরজা পিটছে, কাঁচ পিটছে, আর ড্রাইভারটা তত স্পিড বাড়াচ্ছে। তখন তোমার দাদা বললো, দেখো কেস বুঝতে তো তুমি পেরেছো, বেশি স্পিড তোলো না, ঠিক আছে? কারণ এরা এসবের সুযোগ নেই, স্পিড তুলো না, এতগুলো প্রাণ আছে কিন্তু। হ্যাঁ, তখন বললো হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু পাহাড়ি রাস্তায় কখনো কখনো তো তোমাকে পিক আপটা তুলতে হয়, ঠিক না? সব পুরোটাই পাহাড়ি রাস্তা, হ্যাঁ দার্জিলিং এর মতো হয়তো নয়, কিন্তু আপ আছে, প্রচুর আপ। তো এবার কোন রকমে মায়াঙ্কের দিকে ঢুকছি, তখন মেয়েটা না বমি করতে শুরু করে। এবার বমি করলে তো জানলা খুলতে হবে, যদিও ক্যারি ব্যাগ ছিল ভেতরে, কিন্তু ক্যারি ব্যাগ হলেও ওর একটা সাফোকেশন হচ্ছিল, এসি অনেকক্ষণ চলছিল, সাফোকেশন হচ্ছিল। ও নিজেই বললো, যে ভালোভাবেই বললো জানলা খুলতে। আমরা কি করে বুঝবো যে ওটা ছলনা ছিল আসলে? জানলাটা খুলেছে, ড্রাইভারটা বলছে গাড়ি দাঁড় করাবো, একটু ফ্রেশ হয়ে নিন, মুখে চোখে জল দিয়ে নিন, তারপরে চলুন। আমরা বললাম না, গাড়ি একদম থামাবে না, কারণ ওই যে গাড়ি থামবে তার মানে ওটা থেমেই যাবে, আর চলবে না গাড়ি। তখন বললাম যে না, গাড়ি থামাতে হয় না, চলো। তখন একদিকে বমি করছে, বললাম তোমাকে গাড়ি ধোয়ার এক্সট্রা খরচা দিয়ে দেবো, কিন্তু তুমি চলো ভাই। একদিকে গাড়ি চলছে, একদিকে কন্টিনিউ বমি করতে 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 যাচ্ছে। লাস্টে বমির মধ্যে বসে আছো? হ্যাঁ, আমরা বসে আছি, কি করবো? মেয়েটা মায়ের কোলে ছিল, মানে বসে বমি করছিল। এবার পিছনে যে গাড়িগুলো আসছে, কারো সবার তো আর এসি চলছে না, জানলা কারোর খোলা। এবারে স্বাভাবিক, যখন ও বমিটা করছে, হাওয়ার ফলে ওটা পিছন দিকে যাচ্ছে, ছিটেটা যাচ্ছে। এবার তারা একটা গাড়ি দেখলাম আমাদের গাড়ির সামনে এসে বলছে, রুকো না গাড়ি, রুকো, উসকো নিকালো। হ্যাঁ, শিশা মে আ রা হ্যায়, উল্টি আ রা হ্যায় শিশা মে। তো খুব বিরক্তি প্রকাশ করছিল, নিয়ে বেরিয়ে গেল, ওরা এগিয়ে গেল। তারপরে লাস্টে শুরু হলো রক্ত বের হওয়া নাক দিয়ে, মেয়েটার নাক দিয়ে। এবারে মাটা খুব ভয় পেয়েছে, বলছে আমার মেয়ে বাঁচবে তো দিদি? মানে তখন মা হিসাবে ওর একটাই প্রশ্ন ছিল, আমার মেয়ে বাঁচবে তো? বললাম যে হ্যাঁ, এসেছেন যখন, মা যখন পুজো দিয়েছেন মায়ের, নিশ্চয়ই বাঁচবে, চলুন। এইসব হতে হতে দেখ
এইভাবে মেয়েটাকে কষ্ট দিস না, ঠিক আছে? আমি হাজব্যান্ড, এইভাবে মেয়েটাকে কষ্ট দিস না, তুই কি মুক্তি চাস কি চাস না বল। তখন ও বলছে আমি মুক্তি কি করে চাইবো, ও আমাকে বেঁধে রেখেছে, মানে ওই তান্ত্রিকটা ওকে বেঁধে রেখেছে, ও যতদিন না মরবে আমার ওর শান্তি নেই। ঠিক আছে, আমরা বললাম পিণ্ডদান করলেও হবে না। তখন ও বলছে তোরা করে নে, আমার নাম জানিস, আমার গোত্র জানিস, ও নিজে বলছে কিন্তু কিছু জানিস কি তোরা, আর আমি বলবো না, আর তোরা পিণ্ডদানটা করবি কার নামে? স্বাভাবিক, যদি সে নামই না বলে, কোন বংশের কিছু যদি না জানি, কার নামে পিণ্ডদান করবো আমরা? হ্যাঁ, তো এবার বলছে ও মরে যাবে আমিও চলে যাব, মানে ওই তান্ত্রিকটা মরে যাবে তাহলেই আমার কাজ শেষ হবে, ও যতদিন বেঁচে আছে আমিও ততদিন আছি। এ তো মহা মুশকিল ব্যাপার। এদিকে ওই এন্টিটিটা বলছে, মানে ওর ভাইটা বলছে যে মালসা পুড়িয়ে দিলেই ও শেষ। কার কথা বিশ্বাস করবো বলো? দুটোই তো এন্টিটি নেগেটিভ, কার কথা বিশ্বাস করবো? তখন আমরা বললাম এসে যখন পড়েছি ভাই চলো কাজ তো করেই যাব। কোনো রকমে ওই স্পটে নিয়ে যাওয়া হয় যেখানে মেয়েটার সাথে মানে তান্ত্রিকটা উল্টোপাল্টা কাজ করেছিল। এবারে কাজ করেছিল ওই জায়গায়, কিন্তু মালসাটা পুঁতেছিল তো অন্য কোনো জায়গায়, সেটা তো বাড়ির লোক দেখেনি। এইবারে আমরা অপেক্ষা করছি কতক্ষণে মেয়েটা পজেস হবে ওর ভাইয়ের দ্বারা, এবং কতক্ষণে আমরা জায়গাটাতে যাব, কারণ আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না, আমাদের দিব্য দৃষ্টি নেই যে দেখতে পাবো, ভগবান নই আমরা। এবারে আমরা বসে আছি ওখানে, হ্যাঁ মানে কামাখ্যা ওই ভাবো মায়াঙ্কে খোলা ধ্যার একটা মাঠে বসে আছি, অপেক্ষা করছি কতক্ষণ, আর ও পজেসই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। 1-1.5 ঘন্টা পেরিয়ে গেল। তারপরে আমাদের হাতে ছিল কালপুরুষ দর্পণ, এটা খুব একটা ভালো পয়েন্ট, আমাদের মাথাতে আসেনি। পরে ওকে দর্পণ দেখালাম, এটার দিকে তাকা, যেই তাকিয়েছে ওর কাশি শুরু হয়ে গেছে, বিভৎস কাশি। তখন আমরা ভাবলাম যাক, মানে মানুষের বলে না ভূত এলে ভয় পায়, কিন্তু সেই মুহূর্তে আমরা কিন্তু ওই আত্মাটাকেই চাইছিলাম যে আসুক তাড়াতাড়ি, তবেই আমাদের কাজটা মিটবে। যাই হোক, কালপুরুষ দর্পণ দেখার পর কাশি শুরু হয়, ঝটকা দিয়ে মেয়েটা ওঠে এবং বলছে তোরা এখনো এখানে বসে আছিস কেন, তোরা যাসনি? তখন আমার হাজবেন্ড বললো যে আমরা জানবো কি করে কোথায় আছে। তখন হ্যাঁ এটা ভাইটা এসছে, বলছে তোরা এখনো যাসনি, তোরা এখানে বসে আছিস কেন সবাই? তখন আমার হাজবেন্ড বলছে যে আমরা জানবো কি করে কোথায় আছে। তখন বলছে চল, দিয়ে এবার মেয়েটা সামনে এগোচ্ছে আর আমরা ওকে ফলো করছি। ওখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটেছি, গাড়ি ছেড়ে দিয়েছি আমরা ওখানে যাওয়ার পর, 1 কিলোমিটার হেঁটে গেছি, একটা নির্দিষ্ট জায়গা দেখিয়েছে, বলছে এটা কোড়। তারপরে আমরা শাবল নিয়ে গেছিলাম, ওটা খুঁড়েছি। খোঁড়ার পরে যখন খোঁড়া হচ্ছে তখন মেয়েটার যে কি শারীরিক কষ্ট, মানে একদিকে একটা এন্টিটি হেল্প করছে আমাদেরকে, একদিকে ওই এন্টিটিটা যেহেতু মাটিটা খোঁড়া হচ্ছে, মানে ওর বালসা বের করা হবে বুঝতে পারছে, তখন ও ওকে কষ্ট দিচ্ছে, বুঝতে পারছো? এবারে এই দুটো টানা পড়ে নে মেয়েটার কি হচ্ছে বুঝতে পারছো? এত বিভীষিকা, মানে এত বিভৎস কষ্ট পেয়েছে মেয়েটা। তার মধ্যেই মালসা বের করার পর আমরা একজনকে বললাম তাড়াতাড়ি আগুন জ্বাল, মানে যিনি ছিলেন আমাদের সাথে হেল্পার, ও আগুন জ্বাললো তাড়াতাড়ি বেলকাঠের। এবারে হাওয়া, একে তো খোলামেলা জায়গা, ওখানে যারা গেছে জানে, খুব বেশি ওখানে ওই আমাদের এদিককার মতো মানে নয়, জনবহুল নয়, কামাখ্যাটা জনবহুল, মায়াংটা ফাঁকা, তো এত হাওয়া এমনি, তার মধ্যে যেন ওই জায়গাটায় ঘূর্ণি ঝড় চলছিল, যেন ওই হাওয়াটার কাছেই যেন হাওয়া, মানে আগুনটার কাছেই যেন হাওয়াটা ঘুরছিল, বুঝলে তো? আগুন আর জ্বলে না, লাইটার দেশলাই সব ইউজ হয়ে যাচ্ছে, আগুন ধরছে না। নিয়ে আমরা যতজন ছিলাম না ঘিরে বসলাম একটা গার্ড করার জন্য, তারপরে আগুনটা জ্বালানো হলো। মালসাটাকে যখন ধড়াম করে ফেলেছি আগুনের মধ্যে, তখন একটা পচা গন্ধ, মানে এরম গন্ধ আমি কারোর সাথে না তুলনা করতে পারবো না, যে আসতে না কি আমি তুলনা, মানে অদ্ভুত একটা গন্ধ যেন বেরিয়ে গেল, আর মেয়েটা অজ্ঞান হয়ে ধাম করে পড়ে গেল। আমরা ভাবলাম কাজ হয়ে গেছে, মিটে গেছে, চলো ভালো হয়েছে, একটাকে অন্তত বার করতে পেরেছি, এবার আরেকটাকে বার করার পালা। কিন্তু ওটার জন্য আমাদেরকে এখানে মানে কামাখ্যার প্রয়োজন হবে না, ওটা আমরা ওখানে ফিরেও করতে পারি, কারণ যাই হোক বের করি বা যাই করি মেয়েটার ওপর কিন্তু ধকল, ঠিক তো, ওকে একটু বিশ্রাম দেওয়াটাও আমাদের দরকার। আমরা ফিরে যাই, তো আমরা বলি যে দেখুন বিকেলবেলা মাকে দর্শন যখন করেছেন, মায়ের ভৈরবকে কিন্তু দর্শন করতেই হবে, কোনো মন্দির যান না যান অ্যাটলিস্ট মায়ের ভৈরবের কাছে যেতেই হবে, কারণ এটা নিয়ম, যে কোনো মন্দিরে তুমি যদি মাকে দর্শন করো মায়ের ভৈরবকে কিন্তু দর্শন করতেই হয়, ঠিক আছে, না হলে পূর্ণ হয় না। তো কামাখ্যা মায়ের ভৈরব হচ্ছেন উমানন্দ,
উমানন্দ থাকেন ব্রহ্মপুত্র নদের ওই পারে, মা থাকেন এই পারে এবং বাবা থাকেন ওই পারে ব্রহ্মপুত্র নদের। তো আমরা একটা করি, ওখান থেকে যাতায়াতের ব্যবস্থা আছে, নৌকো টাইপের, ঠিক নৌকো বলবো না, স্টিমার গুলো হয় না, তো ওটা করে আমরা টিকিট ফিকিট কেটে আমরা চাপি। এবার চাপার পর মেয়েটাকে আর ওঠানো যাচ্ছে না কিছুতেই। এবং এখানেও আরেকটা আমি শিক্ষণীয় বিষয় দেব, কোনো পজেস কেস ব্যক্তিকে কখনো কোনো নদীর ওপর দিয়ে এপার ওপার করাতে পারবেন না, আর গিস পারবে না কেউ। কেন? এটা কেন আমি কারণ ঠিক বলতে পারবো না, কিন্তু এটা মানে কি বলবো, এতদিনের ফল, রিসার্চের ফল বলতে পারো। দেখেছি সামান্য একটা নালাও যদি মাঝখানে দেখে না, ও ডিঙোতে 10 বার ভাববে, থম মেরে দাঁড়িয়ে যাবে, দেখবে। হ্যাঁ, এটা কিন্তু জলের জায়গা, ওরা ডিঙোতে চায় না বা পার হতে চায় না। ওটা তো ব্রহ্মপুত্র নদ, মানে ও তো চাইবেই না, ও মেয়েটা উঠতেই চাইছে না। তো আমরা তো বুঝেছি যে হয়তো ওর ভাই আছে, তো যতই হোক পজেস হয়েই আছে ও, তো সেই কারণে হয়তো উঠছে না। সেখানেও টানা হিচড়া করে ওকে স্টিমার চাপানো হলো। এবার উমানন্দের ওখানে তো আরো স্ট্রং পাওয়ার, এবারে উঠেছে তো যখন মাঝখানে একদম আমরা গল্প করতে করতে যাচ্ছি, হাওয়া খেতে খেতে যাচ্ছি, বেটা শুরু করে দিয়েছে ওই ইয়ের মধ্যেই নাচন শুরু করে দিয়েছে। সেই নাচন মানে নাচ যাকে বলে, ছেড়ে দিয়ে মানে জলে পড়ে দেবে, বুঝলে তো, মানে ও একদম জাম্প করে দেবে এমন অবস্থা। ওখানে আরো আশেপাশে কেরালা থেকে কিছু পর্যটন এসেছিলেন, কেরালা হ্যাঁ পর্যটন এসেছিলেন, মানে কামাখ্যা ঘুরতে এসেছিলেন। এবারে ওই স্টিমারে ওরা ছিল, সামনেই ছিল। তো ওরা মানে ওদের ভাষায় কিছু বলছিল তাকিয়ে, যেটা একদমই বুঝিনি। পরে ইংরেজিতে ওরা বলে যে এর কি হয়েছে। তো ওদেরকে তো ওদেরকেও সেম বললাম, মেন্টাল প্রবলেম হেন তেন। ও হো সো স্যাড, বুঝলে তো। ওরা খুব দুঃখ টুক্ষ প্রকাশ করলো যে ভালো হয়ে যাক আর হয়ে যাক। যাই হোক, কোন রকমে উমানন্দর ওখানে নামানো হলো, কিন্তু শিবের দর্শন ওই মেয়েটি করেনি বা করতে পারেনি, ও আবার অজ্ঞান হয়ে গেছিল ওখানে। এবারে ওখানেও আরো প্রচুর সিঁড়ি আছে, যে মানে তুমি নামলে স্টিমার থেকে, ওখানে আরো অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে গিয়ে তবে উমানন্দকে দর্শন করতে পারবে। এবং পাহাড়ি সিঁড়ি, ওকে তো কোলে করে নিয়ে যাওয়া সম্ভব না। ওর বাবা থাকলো নিচে এবং ওর মা আমাদের সাথে গেল বাবার মানে ভোলানাথের দর্শন করতে, আর ওর বাবা মেয়েকে নিয়ে নিচে থাকলো, মানে ওর বাবা গিয়েও দর্শন করতে পারলো না। তো আমরা যখন নেমে আসছি নিচে, তখন ওর বাবা বলছে আপনাদের ছেড়ে যাওয়া উচিত হয়নি। তো কেন? হ্যাঁ ওটাই বলছে, কেন? বলছে আমি একা সামলাতে পারছিলাম না, যদি না আমাকে এনারা হেল্প করতে, মানে আশেপাশে যে লোকজন ছিল তারা যদি হেল্প না করতো। না কি হয়েছিল না, মেয়েটা পুরো দৌড়ে নদীর মধ্যে চলে যাচ্ছিল, মানে নদী তো না, নদ তো যাচ্ছিল, এবং ওনারা ধরে, মানে মেয়েটা নাকি ডুবেই দিয়েছিল, তো ওরা ধরে ওই তোমার সেফ গার্ড দিয়ে ওদেরকে ওই মেয়েটাকে তুলে নিয়ে আসে, ঠিক আছে। ওই যে টায়ার গুলো হয় না গো, ওগুলো দিয়ে মেয়েটাকে নাকি তুলে নিয়ে আসে। তো তখন বললাম এত কিছু হয়ে গেল? না, এত কিছু হয়ে গেছে, এবং মেয়েটা কাশেনি, এবার ওই হাত পা মোচড় দিয়ে পজেস হয়েছিল। তখন তো আমরা আরো থাওয়া হয়ে গেলাম, যে হাত পা মোচড় দেওয়া মানে তো ওর আশা, তাই না? তাহলে মানে ও যাকে মুক্ত করলাম আমরা, তান্ত্রিকের যাকে ইয়ে করেছিল, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা যে এটা কি হলো, তাহলে আমাদের কাজ কি সফল হলো না? তখন বলছে ওই ভাইটা, মানে ওর ভাইটা ওর শরীরে এসে বলছে যে ও মুক্ত হয়নি যতদিন না তান্ত্রিকটা মরবে। ওটা ঠিক বলেছে, তোরা মানে ও চলে গেছে কিন্তু ও আসবে, আবার আসবে। তাহলে তুই যে বললি মালসা করলে চলে যাবে, তো বলছে হ্যাঁ ওর ছায়াটা চলে গেছে, কিন্তু ওকে নিয়েইও যাবে, মানে মেয়েটাকে মেরেইও যাবে, বুঝেছো? তো আমরা বললাম তাহলে আমরা এতক্ষণ যে কি করলাম তাতে কি লাভ হলো? বলছে এটাই হলো, তান্ত্রিকটার সাথে যেহেতু শারীরিক সম্পর্ক করেছিল ওর দিদি বা বোন, যাই হলো শারীরিক সম্পর্ক করেছিল, সেই কারণে ওই তান্ত্রিকটারও কিছু পাওয়ার ওর মধ্যে ছিল, মানে ওর দিদির শরীরে ছিল, যেটা কিনা এই মালসাটা পুড়িয়ে দেওয়ার ফলে তান্ত্রিকের পাওয়ারটা চলে গেছে। মানে এতদিন তান্ত্রিকটা বুঝতে পারছিল যে ও কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, সব জানতো, বাট এখন সেই কানেকশনটা কেটে গেছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ওই তান্ত্রিকের কানেকশনটা পুরো কেটে গেছে, ও সেটা জানতে পারছে না, কিন্তু এনটিটিটা আছে।
তো এবার কি করণীয়? না, সম্ভব না, যতক্ষণ না তান্ত্রিকটা মারা যাবে ততদিন সম্ভব না একে দূর করা। আমরা মনে মনে ভাবছি এবং আমরা নিজেরা হাজব্যান্ড ওয়াইফ আলোচনা করছি যে কি করা যায়। তখন আমার বর বললো, দেখো ও যাক না যাক, অ্যাটলিস্ট ওর ভাইটার তো চলে যাওয়া দরকার, ঠিক তো? কারুর তো একটাকে মুক্ত করা দরকার, তাই না? এবারে এ যে সময় অপারেশনটা করিয়েছে এর মা, তখন তো নিশ্চয়ই কোনো বাচ্চার নাম দেওয়া হয়নি না, তাহলে ওরও কোনো নাম নেই, নামহীন। একদম। তাহলে ওকে মুক্ত করব কি করে? এবার আমরা শুরু করলাম, চুলোই যাক এনটিটি যা হয়েছে, আমাদের যা তথাকথিত কাজ আমরা সেই গতিতে এগোবো। তা হলো ভূতনাথ কবচ, আমাদের স্ট্রং পাওয়ারের ভূতনাথ কবচ তৈরি হয়, সেই কবচ পড়াবো। এবারে আমরা যে প্রসেস কেসে যা করে থাকি, আমরা পুরো আমাদের ধারা ধরে নিলাম, আদিবাসী তন্ত্রের ধারা, এবং সেই ধরে আমরা কাজ শুরু করলাম। ওই এনটিটির কথা শুনে, হেই শুনে, ওই শুনে এতক্ষণ চলছিলাম। এবার আমরা পুরো আমাদের গতে কাজ শুরু করলাম। আমার বর বললো এবং আমিও বললাম, চলো আমরা যা করি আর সাধারণত সেই কাজই করি। ভূতনাথ কবচ আমরা নিয়েই গেছিলাম, লাল কার কিনলাম অনেকটা। কার কিনে যখন কারকে আমাদের নিয়ম আছে, অষ্টবসুর নাম করে কারে গিট বাঁধা হয়, তারপরে সেই কারটা পরানো হয়, কবচটা পরানো হয়, ধারণ করানো হয়। অষ্টবসুর নাম যখন জপ করছি আর গিট এক একটা মারছি, তখনও বলছে, আমার মরণ ফান তৈরি করছিস, আমি সব বুঝছি। বুঝলি? এবারে এটা আমরা বুঝতে পারলাম না যে কে বললো কথাটা, আমার মরণ ফাঁদ বললো, কে বললো। তখন যাই হোক, আমরা তৈরি করছি এবং ও বসে বসে দেখছে আর দুলছে। এবার যখন ওর গলায় পড়াতে যাব, তখন মেয়েটা অজ্ঞান হয়ে গেল। এবারে ওর মা বলছে, এই অবস্থায় কি পড়ানো যাবে? আমরা বললাম, হ্যাঁ পড়িয়ে দিন, কিছু প্রবলেম নেই, পড়িয়ে দিন। এবার ওর মা তখন গিট মেরে পড়ালো কবচটা। এরপর যেটা শুরু হলো, মেয়েটা নিজে বলছে, সেটা হচ্ছে ওর শরীরটা ভাইব্রেশন হচ্ছে, কিছু যেন ঢুকতে চাইছে বাট ঢুকতে পারছে না। এটা হলো এখন তখনকার সিচুয়েশন। তখন মেয়েটা নিজে বলছে আমি না ফিল করছি যে কিছু একটা ঢুকতে চাইছে দুদিক থেকে, কিন্তু ঢুকতে পারছে না, ভাইব্রেট হচ্ছে, আমরা নিজে দেখছি ও পুরো কেঁপে কেঁপে উঠছে, কিন্তু ঢুকতে পারছে না। আর না, আপনাদের ওপর খুব রাগ হচ্ছে ওদের, আমাদেরকে বলছে যে আপনারা সাবধানে থাকবেন, আমি কিন্তু পরিষ্কার ওদের মেন্টালিটিটা বুঝতে পারছি, আপনাদের ওপর খুব রাগ হচ্ছে জানেন। বলছে না আমাদের ওপর, বলতে কাদের ওপর না, আপনাদের দুজনের ওপর খুব রাগ হচ্ছে। এবার ওর মাকে বললাম, দেখুন আপনার মেয়ে আপাতত সুরক্ষিত, এবার কলকাতায় গিয়ে আমি কিছু কালপুরুষ দর্পণ দেবো, বাড়ি নিয়ে যান, কিছু জিনিস ছড়াবার দেবো, কিছু জল দেবো ছড়াবার, এগুলো করুন, মেয়েকে খাওয়ান, আশা করছি মেয়ে সুস্থ থাকবে। কিন্তু ওই এন্টিটিটা তান্ত্রিক না মরা পর্যন্ত যাবে না, হয় না, ওর প্রাণ ভোমরা ওর কাছে, ক্লিয়ার? এবার আপনার মেয়ে হয়তো দূর থেকে কিছু কালো ছায়া দেখতে পারে, ভয় পেতে পারে, যাই হতে পারে, কিন্তু ওর শরীরে কেউ আর পজেস করবে না। এক্স্যাক্টলি কৌস্তব তাই হয়েছে, এবং স্টিল নাও এখনো পর্যন্ত মেয়েটা ভয় পায়। ওর ঘরে যা যা সিচুয়েশন সেসব হয়, পচা গন্ধ, বাসন পড়ে যাওয়া, এগুলো হয়, এবং ওর বাবার আর্থিক অবস্থাও যে খুব ভালো হয়ে গেছে তা একদমই নয়, কিন্তু মেয়েটার পজেস হয় না। এই হলো বর্তমান সিচুয়েশন। এই ঘটনাটা আমার যতটা মনে হচ্ছে না, খুব অসম্পূর্ণ একটা ঘটনা। কেননা অনেক জাস্ট লাইক কতদিন হবে, 1 মাসের মধ্যে না, ওদের আশাটা আমার কাছে এসেছিল ফেব্রুয়ারিতে, কিন্তু ওদের কামাখ্যা যাওয়াটা হচ্ছে তোমার এই 1 মাস রিসেন্ট। হ্যাঁ, খুব পুরনো নয়, লাইক এই 6 মাসের ঘটনা। হ্যাঁ, তো এখনো চলছে, এটা চলছে। এবারে এখনো আপাতত এই কবচটা দিয়ে তুমি জিনিসটাকে সামলেছো। এটা আপাতত হ্যাঁ সামলেছে, এবং ভূতনাথ এমনই কবচ যে ওর নিজের শারীরিক হবে, ওর যে ওই রাতে ঘুম হতো না, রাতের পর রাত জাগতো, এগুলো চলে গেছে, এখন ঘুমোয় মেয়ে, স্বাভাবিক দৃষ্টিতে সুস্থ, ঠিক আছে, কিন্তু ও জিনিসগুলো আছে, জিনিসগুলো যায়নি। কালপুরুষ দর্পণ যেহেতু আছে, তাই বাড়িটা প্রোটেকশন হয়ে গেছে, এবং ওদেরকে বলেছি যে একটা বাড়িতে হোম কবচটা খুললেই তো গল্প হয়ে যাবে। হ্যাঁ, খোলা যাবে না, ওর কবচ যদি ছিঁড়েও পড়ে, যদি যেই মুহূর্তে ছিঁড়ে পড়বে, বাই চান্স আমি বলছি, ধরো ভুল করে খুললো বা ছিঁড়ে গেল, সেই মুহূর্তে ওর মৃত্যু আছে, এটাও আমি বলে দিচ্ছি। আর এখানে আমার যেটা মনে হচ্ছে, তোমার কিছু করার ছিল না, কারণ আমি কারোর নামপত্র জানি না, কিছু জানি না, কি করবো আমি? সেটা আলাদা জায়গা, সেটা কিছু করা যেত, বাট তোমার
এর বাবা মা একটা তান্ত্রিকের সাথে একটা তোকে ছেড়ে দিয়ে এসছে ভূত তাড়াবার জন্য, পাগল নাকি? হ্যাঁ, ওটা দেখো হয়ে গেছে যেটা, সেটা নিয়ে আমি আর কি বিস্তার বলবো, যা বলার ওনাদেরকে অনেক বলেছি, মানে অপমানই বলতে পারো, অনেকটাই বলেছি, বাট ওদেরও হয়ে গেছে ভুল। এটা নিয়ে আর কাটাছেড়া করাটা আমার অন্তত উচিত হবে না। তবে হ্যাঁ, মেয়েটা এখন নর্মালি তুমি দেখলে সুস্থ ভাববে, বাট তুমি যেটা বললে হ্যাঁ পিণ্ডদান করা যেত না, কৌস্তব যায় না যতক্ষণ না তুমি তার নাম গোত্র ধরে তুমি গয়ায় যাচ্ছ, পিণ্ডদান করছো, বা তুমি যথা নামেও যদি করো, যথা নামে, যতক্ষণ না কোনো আত্মা নিজে থেকে মুক্তি পেতে চাইবে যে হ্যাঁ আমি মুক্তি চাই, বা তার কর্মফল শেষ হবে, ততক্ষণ কিন্তু তার মুক্তি নেই। তার এই যে মেয়েটা এত কিছু সাফার করলো, এরও গত জন্মের কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে কিন্তু। হ্যাঁ, না হলে এর সাথে কেন হবে বলো? আর তুমি দেখবে চার্টে মঙ্গলের প্রভাবটা অনেক বেশি। মানে এখানে আমরা আমাদের রেকর্ডিং আমরা তো ঘটনাটা করেছি, বাট এই রেকর্ডিং এর মধ্যে অনেক তাত্ত্বিক আলোচনাও হয়েছে। আমার রেকর্ডিং এ তো তাত্ত্বিক আলোচনা থাকবে। আরেকটা ব্যাপার আমি তোমাকে বলি, কখনো মাথায় স্ট্রাইক করে না, তোমার বলবো বা শ্রোতা বন্ধুদের বলবো, যে দুটো যমজ বাচ্চা ধরো জন্ম নিচ্ছে একসাথে, তাদের গ্রহ নক্ষত্র লগ্ন রাশি সব এক হয়, সব এক হয়, একসাথে যাদের জন্ম হয়, কিন্তু তাদের ভাগ্য কি এক হয়? টু বি অনেস্ট, যেটা জন্মাচ্ছে 5-6 মিনিটে তো ডিফারেন্স একটা থাকেই ফার্স্ট, ঠিক আছে, কিন্তু সেম তো কখনোই হবে না। একটা কথা বলবো, 5-6 মিনিটেরও থাকে না, 2 মিনিটের ডিফারেন্স থাকে মাঝে মধ্যে। 2 মিনিটেই অনেক কেস হয়ে যায়, গল্প হয়ে যায়, তাই না? কিছু কিছু ক্ষেত্রে এমনও এসছে যমজ যাদের কিছুই পাল্টায়নি, দুই বোনের কথা আমি বলছি, হ্যাঁ কিছুই পাল্টায়নি, যাদের যা পেয়েছে লগ্ন রাশি সব পেয়েছে, তিথি নক্ষত্র, কিন্তু তাদের ভাগ্য আলাদা, একজন খুব সুখী একজন খুব দুঃখী। কেন? এখানে বর্তায় কর্মফল, পূর্ব জন্মের কর্মফল বর্তায়, নিশ্চয়ই বর্তায়। এবং শুধু পূর্বজন্ম মানে আমি আগের জন্মটাই বলছি না, হতে পারে 100 জন্ম আগে, যেমন যেটা ভীষ্মর ক্ষেত্রে হয়েছিল মহাভারতে। বুঝতে পারছি বিষয়টা। মানে ইভেন এখানে আরেকটা জিনিস বলছি, মানে এই যে এই মেয়েটার কথা বললে, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, দেবাড়িগণ, মঙ্গলের যে কানেকশনটা অনেকটা বেশি কিন্তু এখানে। হ্যাঁ অনেক বেশি, কিন্তু আমরা জানি মঙ্গল স্ট্রং হলে কিন্তু কি বলবো সাপোর্ট পাওয়া যায়, কিন্তু এর ক্ষেত্রে পাওয়া যায়নি। মানে হয়তো মঙ্গল পীড়িত ছিল কোনোভাবে, মঙ্গল পীড়িত বা তোমার দৃষ্ট। আর তুমি তো এমনিতেও বললে যে বীর্যযোগ ছিল, মানে শনি মঙ্গল তো একসাথেই ছিল। শনি মঙ্গল একসাথে ছিল না, ওটাই তো। আর শনি তো মঙ্গলকে একদমই পছন্দ করে না, শুধু শনি কেন, মঙ্গল ও শনিকে পছন্দ করে, দুটো একদমই অপোজিট ক্যারেক্টার, একদমই তাই। আরিয়ানের এই সফটওয়্যারটা ইউজ করতে ভুলবেন না, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশন। এবং আরিয়ানকে বলুন আপনি আমার চ্যানেল থেকে এসেছেন। আই অলরেডি শোড ইউ হাউ আই আর্নড 48,000 রুপিস, সো টেক অ্যাকশন। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে একটি বিষয় আমি আপনাদের থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে কিউরিওফাইটে আপনাদের কী ধরনের ঘটনা সব থেকে বেশি পছন্দের, সেই টাইপের ঘটনাটা আমাকে একটু কমেন্ট করে জানান। ইভেন আপনি যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিং আমার সাথে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে পাবেন। সেখানে আমার ইমেল আইডি রয়েছে, ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ফোন নাম্বার রয়েছে, যেটাতে আপনারা কমফোর্টেবল সেটাতেই আমাকে যোগাযোগ করুন। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও জানাতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।